আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই লাইভ ক্লাসে। এটা হচ্ছে তোমাদের অধ্যায় 5-এর প্রথম লেকচার। অধ্যায় 5 বলতে সি প্রোগ্রামিং ভাষা, যেটা যেটা অনেকের কাছে কঠিন একটা চ্যাপ্টার, সেই অধ্যায়ের প্রথম একটা ক্লাস আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। আমি কথা দিচ্ছি, তোমরা যারা আমার ক্লাসের শেষ পর্যন্ত থাকবা তারা অনেক কিছুই শিখে যেতে পারবে। ইভেন তোমার যদি এই অধ্যায়টা অনেক ভালো করেও করা থাকে, যে তুমি এই অধ্যায়টা অনেক পারো, তাহলেও আমি কথা দিচ্ছি আমার ক্লাস থেকে নতুন অনেক কিছু তুমি জানতে পারবা, আমি কথা দিচ্ছি। সো ক্লাসটা শেষ পর্যন্ত করবা। আর আমি আসলে এই ক্লাসেই তোমাদেরকে কোডিং পার্ট দেখাবো। আমি যেভাবে এই অধ্যায়, মানে এই যে প্র্যাকটিক্যাল টাইপ যে চ্যাপ্টার গুলা, সে অধ্যায়গুলা যেভাবে পড়াই আমি একটু বলি। আমি ক্লাসের দেখা যায় যে কিছু একটা সময়, প্রথম কিছু একটা সময় আমি থিওরি পড়াই, আর শেষের দিকে আমি প্র্যাকটিক্যাল পার্ট দেখাই। প্র্যাকটিক্যাল পার্ট বলতে তোমাদের যে কোডিং পার্ট আর কি। সো এমন করে সবগুলা ক্লাসে ভাগ ভাগ করে দিয়েছি আর কি। তো থিওরি পার্টটা একটু বোরিং লাগতে পারে, স্বাভাবিক, কিন্তু প্র্যাকটিক্যাল পার্টে মজা পাবে ইনশাল্লাহ। আর আমরা অনেক ডিটেলসে শিখতে চাই অধ্যায়টা। এই জন্য আমাদের যে প্র্যাকটিক্যাল পার্ট, এই ক্লাসটাতে একটু কঠিন লাগবে। আগামী ক্লাস থেকে, মানে এই ক্লাসটা করার পরে যখন আগামী ক্লাসটা করবা, তখন দেখবা সত্যি আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবা। সো যারা যারা আমাদের সাথে জয়েন করেছো সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমি জাফর সাদিক। আর তোমরা একটু লাইভ ক্লাসটাকে শেয়ার করে দাও। আমরা আইসিটি হেভেনে লাইভে এসেছি, সো তোমরা সবাই একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। তোমাদের যে ফ্রেন্ডরা, তাদেরকে একটু দেখার সুযোগ করে দাও। তোমরা যারা এইচএসসি 24 ব্যাচে আছো, যারা এই ক্লাসটা দেখছো, তারা একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দাও বিভিন্ন ফ্রেন্ডসদের গ্রুপে। যারা যারা দেখবে ইনশাল্লাহ সবারই অনেক উপকার হবে আর কি। আর তোমাদের যদি কোনো সমস্যা, এটা এটা বন্ধ হয়ে গেছে। আর তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে, তাহলে ডেফিনেটলি তোমরা হচ্ছে জানাবা আর কি। হ্যাঁ, তোমরা জানাবা যে এটা সমস্যা। আমি তোমাদের কমেন্টস গুলা সবসময় চেক করতে থাকবো। তোমাদের কমেন্টসে যদি কোনো কোশ্চেন পাই, আমি সেই কোশ্চেন গুলোর উত্তর আমি দিয়ে দিব সবসময়। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে দেখো, আমরা এই ক্লাসে যতটুকু টপিক কভার করব আর কি, সেখানে দেখো আমরা হচ্ছে সংজ্ঞা পেয়ে যাব। কিসের সংজ্ঞা বলো তো? প্রোগ্রামের সংজ্ঞা পেয়ে যাব। তারপরে দেখো ড্রাই রানের সংজ্ঞা পেয়ে যাব। তারপরে দেখো ডিবাগিং এর সংজ্ঞা পেয়ে যাব। এই তিনটা আসলে তিনটা সংজ্ঞা, বুঝতে পেরেছো? এই তিনটা সংজ্ঞা, যে তিনটা হচ্ছে আমরা এই ক্লাসে কভার করব। ওকে, এরপরে দেখো, যখন আমরা এই তিনটা সংজ্ঞা পেয়ে যাব, এরপরে আমরা একটা 4 মার্কের কোশ্চেন এই ক্লাসে সলভ করব। সেটা হচ্ছে প্রোগ্রাম তৈরির ধাপ। কি বলেছি বলতো? আমরা প্রোগ্রাম তৈরির ধাপ দেখবো এই ক্লাসে। এটা খুব আসে 3-এ না, মানে গতে না, ঘতে বেশি আসে, যে প্রোগ্রাম তৈরির ধাপ আমাদেরকে ব্যাখ্যা করতে বলে। সো আমরা এটা কিন্তু এই ক্লাসে সলভ করব। এরপরে দেখো, আমাদের প্রোগ্রামের কিছু এরর ব্যাখ্যা করতে বলে। প্রোগ্রামে ভুল থাকে, বুঝছো? অনেক টাইপেরই ভুল থাকে, সেই ভুলগুলো নিয়ে তুমি জানতে পারবা এই ক্লাসে। তারপরে দেখো, আমরা কিভাবে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কোনো একটা প্রোগ্রাম লিখবো, সেটা তোমরা এই ক্লাসে জানতে পারবে। আমি একটা প্রোগ্রাম তোমাদেরকে সলভ করে দেখাবো আর কি, বুঝছো? এবং ইনশাল্লাহ তোমরা হচ্ছে সেটা থেকে অনেক উপকৃত হবা। আর তোমাদের আমি মোবাইল দিয়ে কিভাবে কোড লিখতে হয় সেটার জন্য একটা ভিডিও করে পাঠিয়ে দিব। আর হচ্ছে কিভাবে তোমরা ডেস্কটপে বা ল্যাপটপে কোড করবা, সেটার জন্য আমি কোড ব্লকস ব্যবহার করে তোমাদেরকে শিখাই দিব, যে কোড ব্লকস দিয়ে কিভাবে কি করতে হয় এটা দেখাই দিব। আর আমি যতটুকু টপিক পড়াচ্ছি, এখান থেকে কিভাবে সিকিউতে কোশ্চেন আসতে পারে। চলে যাচ্ছে কেন? আর যতটুকু আমি টপিক পড়াবো, সেখান থেকে কিভাবে সিকিউতে কোশ্চেন আসতে পারে সেটা ডেফিনেটলি আমি তোমাদেরকে জানাচ্ছি। এই হচ্ছে মোটামুটি আমাদের কন্টেন্ট। ওকে, আচ্ছা, এখন দেখো, আমি তাহলে প্রথমে তোমাদেরকে যা দেখাচ্ছি, মনোযোগ দাও। প্রথমে আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে প্রোগ্রামের সংজ্ঞা। আসলে দেখো, প্রোগ্রাম জিনিসটা আসলে কি? প্রোগ্রাম জিনিসটা আসলে কোনো একটা সমস্যার সমাধান। প্রোগ্রাম ব্যাপারটা কোনো একটা কি সমস্যার সমাধান। সমস্যার সমাধান আবার কি জিনিস? ধরো, তুমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাও। ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারো না, এটা একটা তোমার জন্য সমস্যা। আর এই যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে দেওয়া হচ্ছে, এটা একটা কি সমস্যার সমাধান। ধরো, একটা ত্রিভুজ তো চিনো, ধরো এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের যে ভূমির মান, ভূমি তো বুঝো তাই না, তার যে বেজ, হ্যাঁ, তার যে বেজ বা ভূমি,
তার যে উচ্চতা বা কি বলতো, তার যে উচ্চতা বা কি হাইট, এই বেজ আর হাইটের মান তুমি দিয়ে দিলা, সেখান থেকে যদি তার এরিয়ার মান বের হয়ে আসে তাহলে জিনিসটা কেমন হয়? তো এইটা কিন্তু একটা প্রোগ্রাম। আমি আরেকটা বার জিনিসটা বলি, দেখো তুমি যে কম্পিউটারে 2 দাও আর 3 দাও, এদেরকে যোগ করে যে 5 বের করে দেওয়া হয়, এই 5টা কিভাবে বের করে দেওয়া হয়? এটা আসলে একটা প্রোগ্রামের মাধ্যমে বের করে দেওয়া হয়। প্রোগ্রাম বলতে কোনো একটা সমস্যার আমরা সমাধানকে বুঝি। ধরো তুমি 2টা নাম্বার দিলা, সেই 2টা নাম্বার থেকে বড় নাম্বারটাকে বের করে দেওয়া হলো, এটা একটা কিন্তু সমস্যার সমাধান। বুঝতে পেরেছো? এই জিনিসগুলা কিন্তু প্রোগ্রাম। সত্যি বলতে আমরা এখানে প্রোগ্রাম বলতে কম্পিউটার প্রোগ্রামকে জানতে চাই বা কম্পিউটার প্রোগ্রাম নিয়ে কথা বলতে চাই। এজন্য আমরা জিনিসটা এভাবে বলতে চাই, কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধান করার জন্য, কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে লিখিত কতগুলা কমান্ড বা নির্দেশের সমষ্টিকে আমরা আসলে প্রোগ্রাম বলছি। সবাই একটু প্রোগ্রামের সংজ্ঞাটা একটু দেখো। প্রোগ্রামের সংজ্ঞাটা এইভাবে বলা হয়েছে যে কোনো সমস্যা সমাধানের জন্য। আমি আবারও তোমাদেরকে বলি, কোনো সমস্যাটা আসলে কি? কোনো সমস্যাটা হচ্ছে এই যে তুমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারছো না, তুমি একটা বর্গের ক্ষেত্রফল বের করতে পারছো না, তো এই যে বর্গের ক্ষেত্রফল বের করার যে ব্যাপারটা, এটা কিন্তু একটা কি সমস্যা। এটার যে সলিউশন সেটাই হচ্ছে আমাদের মূলত প্রোগ্রাম। তাহলে বলা হচ্ছে কোনো সমস্যা সমাধানের জন্য। এই কোন সমস্যা বলতে আমি ত্রিভুজের ক্ষেত্রফলকে বুঝাইতেছি। তাহলে ত্রিভুজের মনে করো একটা ক্ষেত্রফল বের করতে চাও, কাকে দিয়ে? কম্পিউটারকে দিয়ে। এই জন্য বলা হচ্ছে কোন সমস্যা সমাধানের জন্য কম্পিউটার ভাষায়। ভাইয়া, তুমি যখন কম্পিউটারকে দিয়ে একটা প্রবলেম সলভ করাইতে চাও, তাহলে কম্পিউটার যেভাবে এটা বুঝে সেভাবে তো তোমাকে বলতে হবে কম্পিউটারকে, তাই না? এজন্য তোমাকে কম্পিউটার ভাষায় বলতে হবে, যেন কম্পিউটার বুঝে যে কম্পিউটারকে এটা করতে বলা হচ্ছে। দেখো তুমি যে কিবোর্ডে 7 দাও আর কিবোর্ডে হচ্ছে ধরো 6 দাও, এখান থেকে যোগ করে যে 13টা বের করে দেওয়া হয়, এটা কিভাবে দেয়? ক্যালকুলেটর কি এটা আগে থেকে পারে? তাই না, এটা তুমি কম্পিউটারকে আসলে শিখাইছো। কে শিখাইছে? কোডার কম্পিউটারকে শিখাইছে যে ভাই তুমি এইভাবে যোগ করো। তো এই যে কিভাবে যোগ করতে হবে এই ব্যাপারটাই কিন্তু আসলে প্রোগ্রাম। বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানে যে কথাটা বলতে চাচ্ছি, বলতে চাচ্ছি সেটা হচ্ছে কোন সমস্যা সমাধানের জন্য কম্পিউটার ভাষায় ধারাবাহিকভাবে লিখিত কতগুলা কমান্ড বা নির্দেশের সমষ্টিকে আমরা কি বলছি? কম্পিউটার প্রোগ্রাম বলছি বা প্রোগ্রাম বলছি। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো প্রোগ্রাম তৈরির এখানে আমরা ধাপ দেখতে চাই। তো প্রোগ্রাম তৈরির ধাপে তুমি অনেকগুলো স্টেপ পাবা। মেন কথা খুবই সহজ একটা ঘটনা, সেটা হচ্ছে দেখো প্রোগ্রাম তৈরির জন্য তোমাকে কতগুলো আসলে ধাপ অনুসরণ করতে হয়। এই ধাপ সমূহকেই প্রোগ্রাম তৈরির ধাপ আমরা বলছি। দেখো আরেকটা বার আমি যদি বলতে চাই, প্রোগ্রাম মানে কোনো একটা সমস্যার সমাধান যখন তুমি তৈরি করতে চাও, তখন তোমাকে কতগুলা ধাপ অনুসরণ করতে হয়, এগুলাকেই প্রোগ্রাম তৈরির ধাপ বলছি। এবং দেখো আমরা এখানে মোটামুটি 7টা ধাপ দেখতে পারবো আর কি, বুঝছো? এখানে বই ভেদে কোথাও কোথাও 6টা, কোথাও কোথাও 5টা, কোথাও কোথাও 7টা আছে আর কি। বাট আমি সবগুলাই তোমাদেরকে এখানে ব্যাখ্যা দিতে চাচ্ছি, এটা খুব 4 মার্কে আসে, বুঝছো? এই যে প্রোগ্রাম তৈরির যে ধাপ দেখছো না, এইটা ব্যাখ্যার পরে আমি তোমাদেরকে কোডিং পার্টে নিয়ে যাব। এটা একটু ভালোভাবে দেখো, তাহলে জিনিসটা বুঝতে পারবে যে আসলে কোডিং কোথায় কি করতে হয়। অনেকে বুঝো না অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সেগুলো সবই বুঝতে পারবা। দেখো আমি তোমাদেরকে প্রথমে যে কথাটা বলতে চাচ্ছি, প্রোগ্রাম তৈরির ধাপে এই 7টা ধাপ আছে। এর মধ্যে প্রথম যে ধাপ সেটা হচ্ছে সমস্যা নির্দিষ্টকরণ। প্রথম যে ধাপ সেটাকে আমরা কি বলেছি বলতো? সমস্যা নির্দিষ্টকরণ। এই সমস্যা নির্দিষ্টকরণ যে ধাপ, এই ধাপে আমরা 2টা কাজ করে থাকি। কয়টা কাজ করে থাকি? 2টা কাজ করে থাকি। প্রথম যে কাজটা করে থাকি সেটা হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ। সমস্যা চিহ্নিতকরণ বলতে আমরা বলতে চাচ্ছি আমরা আসলে কি করব, আমাদের গোল কি, সেই গোলটা আমরা কিন্তু এখানে ঠিক করে থাকি। বুঝতে পেরেছো? আমি এখানে বলেছি যে 2টা কাজ করি। এই 2টা কাজের মধ্যে একটাকে বলেছি সমস্যা চিহ্নিত। কি তোমার সমস্যা? তুমি যখনই কোনো একটা প্রোগ্রাম লিখবে, সেটা তো অবশ্যই উদ্দেশ্য থাকবে যে এইটার জন্য তুমি লিখতে আসছো। সো এই যার জন্য লিখতে আসছো, বুঝছো, এটা কি সমস্যা চিহ্নিতকরণের মধ্যে পড়েছে। আরেকটা হচ্ছে সমস্যার
বিষয়বস্তু নির্দিষ্টকরণ। সমস্যার বিষয়বস্তু নির্দিষ্টকরণ বলতে কি বুঝছি জানো? যে তুমি ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করতে চাও, অ্যাটলিস্ট তোমাকে জানতে হবে ত্রিভুজটা কি জিনিস, ত্রিভুজে কি কি থাকে না থাকে সবকিছু জানতে হবে। শোনো, আমি তাহলে একটু ক্লিয়ারলি বলি আমরা আসলে কি করতে আসছি। আমরা যে প্রোগ্রাম বলতে আমি তোমাদেরকে কোনো একটা সমস্যার সমাধানকে বলছি। সমস্যার সমাধানটা কি? সমস্যার সমাধান হচ্ছে, যদি আমি একটা ত্রিভুজের ক্ষেত্রফলের কথা বলি, ত্রিভুজের ক্ষেত্রফল বের করাটা একটা সমস্যার সমাধান। যেখানে তুমি কি ভূমির মান দিবা, উচ্চতার মান দিবা, সে কি ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলবে। তো তুমি এই যে ত্রিভুজের ক্ষেত্রফল যে সে বের করবে, এর জন্য তোমাকে প্রথম ধাপ যেটা আমি বললাম সেটা হচ্ছে সমস্যার চিহ্নিতকরণ, সমস্যার বিষয়বস্তু নির্দিষ্টকরণ। সমস্যার চিহ্নিতকরণ বলতে এই যে তুমি যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে আসছো, কিন্তু বর্গের ক্ষেত্রফল বের করতে আসো নাই, তুমি আসছো কি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে। এটাই সমস্যার চিহ্নিতকরণ। আর সমস্যার বিষয়বস্তু নির্দিষ্টকরণ বলতে কি বুঝছি? সমস্যার বিষয় বস্তু নির্দিষ্টকরণ বলতে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে সমস্যার বিষয়বস্তু নির্দিষ্টকরণ বলতে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে এই যে ত্রিভুজের কি কি থাকে, তার ভূমি থাকে, তার উচ্চতা থাকে, তিনটা বাহু থাকে, এই জিনিসগুলো আর কি। আমাদের এটা আসলে পেইড কোর্সের ফার্স্ট ক্লাস, কিন্তু আমি ভাবলাম যে প্রথম লেকচারটা একটু আইসিটি হেভেন পেজে ক্লাসটা একটু লাইভ করে দিই আর কি। কেননা প্রথম ক্লাসে অনেক সমস্যা হয় আর কি। হ্যাঁ, তো এর মধ্যে আহ অনেকে বলছে কি এরা কারা, কেন করতেছে ক্লাস, ভাই এত হিংসা কেন তোমার? আমি তো সব ক্লাস পেজে লাইভ করে দিই না, একটা ক্লাস করে দিয়েছি, কয়েকজন একটু ক্লাস করবে, তো এত হিংসার কিছু নাই। তো তুমি একটু শিখো। তুমি না শিখে আসো কিভাবে অন্যরা না শিখতে পারে, তুমি কিভাবে শিখতে পারো সেটা নিয়ে। এরকম করলে তো ভাইয়া জীবনে কিছুই করতে পারবে না। তোমাকে দিয়ে আসলে জাতীয় কিছু আশা করতে পারবে না, তোমার ফ্যামিলি কিছু আশা করতে পারবে না। একটা ক্লাস দিছি একটু পেজে লাইভ করে, হ্যাঁ এটা প্রাইভেট একটা ক্লাস, বাট সবাই করলে কি তোমার কোনো ক্ষতি হয়ে যাবে নাকি? তুমি ক্লাস করো, তুমি সব হয়তো আগামী ক্লাসগুলো তো সব প্রাইভেট ফ্রি থাকবে, একটা ক্লাস করুক সবাই, তোমার সমস্যা কি? আরে হায়। ওকে, তাহলে আশা করি এখানে দেখো উদাহরণ দেখে বুঝতে পারছো একটি ত্রিভুজের যে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এটাই হচ্ছে সমস্যা চিহ্নিতকরণের মধ্যে পড়েছে। আর ত্রিভুজে কি কি থাকে সেটা তো তোমাকে জানতে হচ্ছে, এটা কি সমস্যার বিষয়বস্তু নির্দিষ্টকরণ। শোনো, এটা কিন্তু খুব 4 মার্কে আসে, খুব 4 মার্কে আসে এই কোশ্চেনটা, এই জন্য ভালোভাবে এই কোশ্চেনটা দেখে যাও। এই যে আমি কি বলেছি, প্রোগ্রাম তৈরির ধাপ খুব ভালোভাবে দেখে যাও। আমি তাহলে প্রথম ধাপটা নিয়ে কথা বলেছি তাই না? প্রথম ধাপ যেটা, সেটা কি ছিল? সমস্যা নির্দিষ্টকরণ। এবং আমি বলেছি এই সমস্যার নির্দিষ্টকরণে আমরা দুইটা কাজ করে থাকি, একটা হচ্ছে সমস্যার চিহ্নিতকরণ, মানে আমি কি করতে আসছি সেটা আমি আগে ঠিক করি, আর আমি যা করতে আসছি তার নিয়ে একটু ডিটেলস জানাজানি করি আর কি। বুঝছো? এই হচ্ছে আমাদের হচ্ছে কি বলতো প্রথম ধাপটা, এই হচ্ছে আমাদের প্রথম ধাপটা, সমস্যা কি বলতো, সমস্যা নির্দিষ্টকরণ। এখন আমি সেকেন্ড ধাপ নিয়ে কথা বলতে চাচ্ছি। সেকেন্ড ধাপটা দেখো, সমস্যা বিশ্লেষণ। দেখো তাহলে প্রথম ধাপ তো বুঝতে পেরেছো, প্রথম ধাপে আমার প্রবলেম নিয়ে আমি জেনেছি যে আমি কি করতে এসেছি, আরেকটা কি করেছি, আমার এই প্রবলেমের যা যা থাকে আর কি, ধরো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে ত্রিভুজ নিয়ে জানছো। দেখো সেকেন্ড ধাপটা হচ্ছে সমস্যা বিশ্লেষণ। ভাইয়া, সমস্যা বিশ্লেষণে আমরা তিনটা কাজ করে থাকি। কয়টা কাজ করে থাকি? তিনটা কাজ। প্রথম যেটা করি সেটা হচ্ছে, এই যে তুমি যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে এসেছো, তো এইটার যতগুলা সম্ভাব্য সমাধান আছে, দেখো ত্রিভুজের আমি দুইটা সমাধান বলি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার। একটা সমাধান হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। আরেকটা সমাধান তোমরা হয়তো অনেকে এখন মনে নাই বা ভুলে গিয়েছো, সেটা হচ্ছে √s * s - b * s - c। এখানে এস এর পরিচয় হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা বলতে কি, যে ধরো এই তিনটা বাহুর দৈর্ঘ্য, আর এই যে টোটাল যে এ প্লাস বি প্লাস সি, এটাকে পরিসীমা বা পেরিমিটার বলে আর কি। বুঝছো? মানে এখান থেকে চলা শুরু করে আবার এখানে ফিরে আসলে না, যত পথ অতিক্রম করলে এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে পরিসীমা। সেটাকে 2 দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় এটাকে অর্ধ পরিসীমা বলে। এই এস হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে আমি যে কথাটা বলতে চাচ্ছি, সমস্যা বিশ্লেষণে তিনটা কাজ। প্রথম কাজ হচ্ছে তুমি যে সমস্যাটা সমাধান করবা
এটার সম্ভাব্য সকল সমাধান নিয়ে তোমাকে ফার্স্টে ভাবতে হবে যে এটা কি কিভাবে সলভ করা যায়। এরপরে তোমাকে এখান থেকে একটাকে মডেল আকারে চুজ করতে হবে যে তুমি কিভাবে সলভ করবে। দেখো তুমি যখন ধরো তোমার পরীক্ষা একটা ম্যাথ আসছে, হ্যাঁ একটা সরল আসছে, একটা সরল তুমি মনে করো 2, 3, 4 ভাবে করতে পারো। এখন তুমি কি পরীক্ষা হলে 4টাই করে আসবে? অবশ্যই 4টাই করে আসবে না, তুমি একভাবে সমাধান করবা, তাই না? তো তুমি আসলে একভাবে যে সমাধান করবা এটাও তোমাকে এখানে এসে ঠিক করতে হবে। প্রথমে কি সম্ভাব্য সকল সমাধান নিয়ে ভাবছো যে এইভাবে সমাধান করা যায়, দেন ওখান থেকে একটাকে মডেল আকারে চুজ করছো না, আমি এমনি প্রবলেমটারে সলভ করব। আরেকটা কাজ সেটা হচ্ছে ইনপুট আউটপুট ঠিক করতে হয়, যে কি কি হচ্ছে ইনপুট হবে, কি কি আউটপুট হবে, সেটা কিন্তু আমরা এখানে এসে ঠিক করে থাকি। আশা করি আমার কথা বুঝতে পেরেছো। দেখো আমরা যে কথাগুলো এখন এতক্ষণ ধরে আমি বললাম সেটা হচ্ছে সম্ভাব্য সকল সমাধান নিয়ে ভাবতে হবে, সম্ভাব্য সকল সমাধান নিয়ে ভাবতে হবে যে কোন কোন ওয়েতে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারবো। তারপরে যেটা বলেছি সমাধানের মানে একটা তুমি কাঠামো ঠিক করে নিলা বা মডেল ঠিক করে নিলা, আর কি করলা, কি ইনপুট হবে কি আউটপুট হবে সেটা কিন্তু নির্দিষ্ট করে ফেললা বা চিহ্নিত করে ফেললা। আমি যদি একটু উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাতে চাই, দেখো এই যে ত্রিভুজের ভূমি উচ্চতার মান তুমি কি গ্রহণ করবা? তুমি যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাও তাহলে কি তুমি ধরো ত্রিভুজের ভূমি উচ্চতার মান গ্রহণ করলে, এরা কিন্তু ইনপুট। দেন তুমি দেখো এখানে কি একটা সূত্র দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বের করলা, দেন হচ্ছে কি সেটাকে শো করে দিলা যে এই যে এটা হচ্ছে ক্ষেত্রফল। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো আর কি, ঠিক আছে? আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের এখানে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে ভূমি উচ্চতার মানটা গ্রহণ করে একটা সূত্র দিয়ে ক্ষেত্রফলটা বের করে সেটা আমরা শো করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ঘটনাটা আর কি। ওকে, আচ্ছা এখন দেখো আমি হচ্ছে তোমাদেরকে থার্ড ধাপ যেটা বা প্রোগ্রামিং ডিজাইন, এই ধাপটা নিয়ে বলি। এই ধাপটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ। এই ধাপে আমরা বেসিকলি দুইটা কাজ করে থাকি, সেটা হচ্ছে অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট। এবং অ্যালগোরিদম ফ্লো চার্ট যে কি জিনিস এটা আমি আগামী ক্লাসের যে প্র্যাকটিক্যাল পার্ট তার আগে বলবো। মানে এই ক্লাসের থিওরিতে তো এই জিনিসটা কভার করা হয়েছে, কোনটা কভার করা হয়েছে বলতো, যে প্রোগ্রাম তৈরির ধাপ ব্যাখ্যা করা হয়েছে এই ক্লাসের থিওরিতে। কিন্তু আগামী ক্লাসের যে থিওরি সেই আগামী ক্লাসের থিওরিতে আমি তোমাদেরকে আসলে ওই অ্যালগোরিদম আর ফ্লো চার্ট এই দুইটা জিনিস নিয়ে কথা বলবো আর কি ডিটেলস। ওকে, আচ্ছা দেখো অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট নিয়ে কথা বলা হয়েছে। যেমন দেখো আমি যদি একটু দেখাতে চাই ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য অ্যালগোরিদমটা ফ্লো চার্টটা একটু যদি দেখাতে চাই, দেখো দেখো এইটা হচ্ছে আমাদের আসলে অ্যালগোরিদম। এটাকে কি বলেছে বলো? এটা হচ্ছে আমাদের অ্যালগোরিদম। কিসের অ্যালগোরিদম বলো? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম। দেখো এটা হচ্ছে প্রথম ধাপ। প্রথম ধাপে তুমি কি করলা, এই যে একটা কাজ করা শুরু করলা, প্রথম ধাপে কি বলা হচ্ছে কাজ শুরু। এরপরে সেকেন্ড ধাপে দেখো কি বলা হয়েছে, ভূমি আর উচ্চতার মানটা গ্রহণ। তাহলে প্রথম ধাপে কাজ শুরু করছো, দেন কি ভূমি উচ্চতার মান গ্রহণ করছো, দেন একটা সূত্র দিয়ে দেখো এরিয়ার মানটা বের করছো, দেন দেখো এ এর মানটা তুমি শো করে দিয়েছো বা প্রদর্শন করে দিয়েছো, তারপরে তোমার কাজটা শেষ। তাহলে প্রথমেই কাজ শুরু করে তুমি কি করলা, ভূমি উচ্চতার মানটা গ্রহণ করলা, একটা সূত্র দিয়ে এরিয়ার মানটা বের করে এরিয়ার মানটা শো করে দিলা, এরপরে কি তোমার কাজ শেষ। এটা হচ্ছে আমাদের অ্যালগোরিদম। আমি আগামী ক্লাসে তোমাদেরকে অ্যালগোরিদম নিয়ে ডিটেলসে কথা বলবো আর কি। আর এই পাশে যেটা দেখছো এটা হচ্ছে ফ্লো চার্ট। এটা হচ্ছে কি বলতো, ফ্লো চার্ট। ফ্লো চার্টে দেখো আমরা যে শেপ গুলা দেখছি এগুলো খুবই নির্দিষ্ট শেপ। আগামী ক্লাসে এই শেপ গুলা নিয়ে কথা বলবো। যেমন দেখো শুরু শেষের জন্য এরকম আমরা সবসময় ক্যাপসুল টাইপের দেখো একটা শেপ ব্যবহার করছি, বা এরকম ওভাল টাইপের শেপও ব্যবহার করা যায় শুরু আর শেষের জন্য। তারপরে দেখো তুমি যদি কোনো মান গ্রহণ করতে চাও বা মান শো করতে চাও, ঠিক আছে, কোনো কিছুর মান ইনপুট নিচ্ছ বা আউটপুট দেখাচ্ছ, তখন তোমাকে এরকম প্যারালেলোগ্রাম বলে বা বাংলায় বলে সামান্তরিক, এরকম সামান্তরিক শেপ ব্যবহার করবা ইনপুট আউটপুটের জন্য। আর কোন সূত্র ব্যবহার করে কোনো মান বের করলা, মেন কথা হচ্ছে যদি কখনো একটা ইকুয়াল সাইন পাও, ধরো a = 5, এটার মানে আসলে তুমি 5কে এর মধ্যে রাখছো, বা ধরো বললা a = b+c, এরকম যদি কোনো জিনিস পাও আর কি, ইকুয়াল সাইন টাইপের যদি কখনো পাও তখন সবসময় এরকম আয়তক্ষেত্র দিতে হবে আর কি, বুঝছো? এটা নিয়ে আমরা আগামী ক্লাসে জানবো যে কখন কোন শেপটা আমরা ব্যবহার করব।
তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যালগোরিদম আর ফ্লোচার্ট নিয়ে কথাবার্তা। এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম আর ফ্লোচার্ট, ঠিক আছে, অ্যালগোরিদম ফ্লোচার্ট। তাহলে আমি তিনটা ধাপ তোমাদেরকে ব্যাখ্যা দিয়েছি, ফার্স্ট এর ধাপ, সেকেন্ড ধাপ, তৃতীয় ধাপ। আমি প্রথম ধাপে তোমাদেরকে কি করিয়েছি বলতো, সমস্যা নির্দিষ্টকরণ ধাপে সমস্যা চিহ্নিতকরণ করেছি ফার্স্টে, যে আমরা কি করতে আসছি সেটা ঠিক করেছি, যে না আমরা এইটা করতে আসছি। দেন দেখো আমরা যা করতে আসছি তার কি বিষয়বস্তু নিয়ে জানছি কি সমস্যা চিহ্নিতকরণ ধাপে। এরপরে আমরা যে সেকেন্ড ধাপটা দেখছি সমস্যা বিশ্লেষণ ধাপ, এই সমস্যা বিশ্লেষণ ধাপে এসে আমরা যেটা করেছি সেটা হচ্ছে সম্ভাব্য সকল সমাধান নিয়ে ভেবেছি, সেখান থেকে একটাকে মডেল আকারে চুজ করেছি, কি ইনপুট হবে কি আউটপুট হবে সেটা ঠিক করেছি। এরপরে থার্ড যে ধাপটা দেখছো প্রোগ্রামিং ডিজাইন ধাপ, এই ধাপটাতে এসে আমরা আসলে যেটা করেছি অ্যালগোরিদম করেছি, আর একটা কি করেছি বলতো, ফ্লো চার্ট করেছি। অ্যালগোরিদম আর ফ্লো চার্ট করেছি, অ্যালগোরিদম আর ফ্লো চার্ট আমরা করেছি, ঠিক আছে। একটু সময় দাও আমাকে। ওকে, তাহলে আমি তোমাদেরকে তিনটা ধাপ নিয়ে কথা বলেছি। দেখো মূলত কোডিং যে পার্টটা, সেই কোডিং পার্টটা আসে 4 নম্বর ধাপে এসে। কোডিং পার্টটা আসে কোথায় এসে বলতো, 4 নম্বর ধাপে এসে। প্রোগ্রাম উন্নয়ন, এটা হচ্ছে আমাদের কি পার্ট বলতো, এটা হচ্ছে আমাদের কোডিং পার্ট, এটা হচ্ছে আমাদের 4 নম্বর ধাপ। তো দেখো আমি এটা নিয়ে একটু কথা বলি, প্রোগ্রাম উন্নয়ন নিয়ে। তো আমরা আমাদের যে অ্যালগোরিদম বের হয়েছে এবং আমাদের যে ফ্লো চার্ট এসেছে, অ্যালগোরিদম আর ফ্লো চার্ট, সেই অ্যালগোরিদম এবং ফ্লো চার্টটাকে কোডে রূপ দেওয়ার কাজ হচ্ছে আমাদের 4 নম্বর ধাপে। এবং দেখো আমরা যে একটা কোডে রূপ দিব, এই কোডে রূপ দেওয়ার জন্য কোন ভাষা তুমি চুজ করবা এটাও এখানে সে ঠিক করলা। কোন ধাপে? সে 4 নম্বর ধাপে। একটা প্রোগ্রাম লেখার জন্য অনেক ভাষা আছে, সি আছে, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, হ্যান ত্যান, অনেক ভাষা আছে। করবা সেটা আসলে কি 4 নম্বর ধাপে এসে আমরা কিন্তু ঠিক করে থাকি। দেখো আমরা যেটা যেটা বলেছি সেটা হচ্ছে আমাদের যে অ্যালগোরিদম এবং আমাদের যে ফ্লো চার্ট, অ্যালগোরিদম আর ফ্লো চার্ট সেটাকে কোডে রূপ দিব আমরা কিন্তু কি এই 4 নম্বর ধাপে এসে, এবং প্রোগ্রামিং ভাষাটা আমরা নির্ধারণ করব। দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য যে প্রোগ্রামটা, সেটা আমি যদি তোমাদেরকে এক পলক দেখাতে চাই, তোমরা হয়তো খুব একটা বুঝতে পারবা না, কিন্তু অবাক হওয়ার কিছু নেই। আমি সুন্দর করে এটা তোমাদেরকে এক্সপ্লেন করব, ঠিক আছে, খুব দ্রুত আমি তোমাদেরকে এটা এক্সপ্লেন করে দেখাবো আর কি। আগামী ক্লাসেই তোমরা পারবা, আগামী ক্লাস যখন করবা তখন তোমরা এমনি বুঝতে পারবা যে এটা কিভাবে আসলে সলভ করা হয়েছে। একদমই সহজ জিনিস, আমি আস্তে আস্তে তোমাদেরকে সবই বুঝাই দিব। ওকে, আচ্ছা। এখন দেখো আমি তোমাদেরকে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আহ কয় নম্বর ধাপ, 5 নম্বর ধাপ নিয়ে কথা বলতে চাচ্ছি, প্রোগ্রাম বাস্তবায়ন। 5 নম্বর ধাপটা হচ্ছে কি প্রোগ্রাম বাস্তবায়ন ধাপ। এই প্রোগ্রাম বাস্তবায়ন যে ধাপটা কি প্রোগ্রাম বাস্তবায়ন, এই ধাপে আমরা দুইটা কাজ করে থাকি, একটাকে বলা হয় টেস্টিং আর একটাকে বলা হয় ডিবাগিং। একটাকে বলা হয় কি বলো, টেস্টিং, আর একটাকে বলা হয় ডিবাগিং। টেস্টিং ডিবাগিং জিনিসটা হচ্ছে কি টেস্ট করা, মানে ভুল গুলা আছে কিনা এটা চেক করা, এটাকে টেস্টিং বলে আর কি। আর ডিবাগিং হচ্ছে ভুল থাকে সেটা সংশোধন করা। আমি এই যে টেস্টিং আর ডিবাগিং নিয়ে যে কথা বললাম, মানে ভুল ত্রুটি পরীক্ষা করা, এটা হচ্ছে টেস্টিং, ভুল ত্রুটি সংশোধন ডিবাগিং। এই ধাপটা নিয়ে একটু আমার বিশেষ গোল করে বলার আছে, এই জন্য আমি একটা কথা এক লাইন বলে এই দুইটা ধাপকে একটু ছেড়ে দিয়ে আসি, দেন আমি এই জায়গায় আরেকটু আসবো আর কি, ঠিক আছে, প্রোগ্রাম বাস্তবায়ন ধাপে আসবো। দেখো প্রোগ্রামের হচ্ছে রক্ষণাবেক্ষণ বলতে তোমার পরবর্তী উন্নয়নের জন্য এটাকে তোমার সংরক্ষণ করে রাখতে হবে। যে প্রোগ্রামের পরে কি আপডেট করতে হতে পারে না, বা আপগ্রেড করতে হতে পারে না। আপডেট বা আপগ্রেড বলতে কি পরিবর্তন, ধরো কোনো একটা জিনিস চেঞ্জ করবা বা কোনো একটা জিনিস অ্যাড করবা, এর জন্য এই প্রোগ্রামটাকে তোমাকে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হবে। আর লাস্টের যে ধাপটা ডকুমেন্টেশন, এই ধাপটা মূলত কিনে কথা বলে এই প্রোগ্রামের প্রত্যেকটা ধাপে তুমি কি কি করছো এটা তোমাকে ডকুমেন্ট আকারে লিখে লিখে সংরক্ষণ করতে হবে, যে এই ধাপে আমি এটা করছি, এই ধাপে এটা করছি, এই ধাপে এটা করছি। ওকে, আচ্ছা, তাহলে আমি একটু রিভিউ করে আমি প্রোগ্রাম বাস্তবায়নে আরেকবার আসবো। দেখো আমরা এখানে মোটামুটি 7টা ধাপ পেয়েছি। কয়টা ধাপ? 7টা ধাপ।
এই 7টা ধাপের প্রথম ধাপটা ছিল সমস্যা নির্দিষ্টকরণ। প্রথম ধাপটাকে কি বলেছি বলো? সমস্যা নির্দিষ্টকরণ। এই সমস্যা নির্দিষ্টকরণে আমরা সমস্যা চিহ্নিত করেছি যে আমি কি করতে এসেছি সেটা আমরা ঠিক করেছি, এবং আমরা যা করতে এসেছি তার নিয়ে একটু ডিটেলসে জেনেছি যে তার কি কি আছে না আছে, তার প্রপার্টি নিয়ে কথা বলছি। এরপরে সমস্যার বিশ্লেষণ ধাপে আমরা হচ্ছে যতগুলা পসিবল সলিউশন আছে এগুলা নিয়ে ভাবছি যে আমরা এমনি এমনি এটাকে সলভ করতে পারবো। দেন ওখান থেকে একটাকে মডেল আকারে চুজ করছি যে না আমরা এইভাবে এক্সাক্ট সলভ করব। কি ইনপুট হবে কি আউটপুট হবে এটা ঠিক করেছি সমস্যা বিশ্লেষণ ধাপে। এরপরে থার্ড যে ধাপটা প্রোগ্রামিং ডিজাইন বা পরিকল্পনা, এই ধাপে এসে আমরা অ্যালগোরিদম করেছি এবং ফ্লো চার্ট করেছি। মূলত কোডার যে কোড করে ওর কাছে এরকম অ্যালগোরিদম ফ্লো চার্ট দেওয়া হয়, ও এটা দেখে দেখে কি করে দেয়, কোড করে দেয়, বুঝছো? তো অ্যালগোরিদম ফ্লো চার্টটা থার্ড ধাপে, তার মানে প্রথম 3টা ধাপে কোনো কোডই নাই। এরপরে প্রোগ্রাম উন্নয়ন, যেটা এইখানে আমরা কোড করি। কি কে কোড করি? আমাদের যে অ্যালগোরিদম ফ্লো চার্ট রেডি হইলো এটা দেখে দেখে আমরা কি কোড করে ফেলি। অ্যালগোরিদম ফ্লো চার্ট দেখে দেখে কি করি আমরা বলো? কোড করে ফেলি। আর কোড করার সাথে সাথে আমরা ভাষা, যে কোন ভাষায় কোড করব সেই ভাষাটা আমরা কিন্তু এই প্রোগ্রাম উন্নয়ন ধাপে ঠিক করি যে এই ভাষায় কোড করব। এরপর প্রোগ্রাম বাস্তবায়নে টেস্টিং করেছি, ডিবাগিং করেছি। টেস্টিং ডিবাগিং বলতে কি, আমার প্রোগ্রামে কোনো ভুল আছে কিনা, সেই ভুলগুলো আছে কিনা এটা চেক করছি। ভুল আছে কিনা এটাকে চেক করাটা, ভুল বলতো টেস্টিং বলছি। ভুল আছে কিনা সেটাকে চেক করাকে আমরা কি বলছি বলো? টেস্টিং বলছি। আর ভুল থাকলে সেটা সংশোধন করাকে আমরা কি ডিবাগিং বলছি। এখন দেখো আমি তোমাদেরকে কিছু প্রোগ্রামের এরর নিয়ে একটু কথা বলি, এমন পচা পচা সব হচ্ছে ওকে দেখো, আমাদের প্রোগ্রামে কিছু বাগ থাকে। বাগ বাগ বলতে যে একটা পোকা, পোকার নাম আর কি বাগ, বুঝছো? ভুল থাকে আমাদের প্রোগ্রামে, কিছু ভুল থাকে। সেই ভুলগুলাকে কিন্তু আমরা কি বাগ বলি। এই বাগগুলা খুঁজে বের করা যে কোন কোন বাগ আছে, এটাকে বাগিং বলে। বাগিং, নট ডিবাগিং, বাগিং। ভুল খুঁজে বের করা, ভুল সর্টিং করাকে বাগিং বলে। ঠিক আছে, আমি আবারও বলি, আমাদের প্রোগ্রামে কিছু ভুল থাকে, ভুল ভুল এরর থাকে আর কি। ঠিক আছে, এটাকে আমরা কি বলেছি? বাগ। আর সেই বাগগুলা খুঁজে বের করা, বাগ কোথায় কোথায় আছে এগুলা চেক করা, এগুলাকে বাগিং বলে, বাগিং করা। আর সেই বাগগুলাকে রিমুভ করা বা সংশোধন করাকে ডিবাগিং আমরা বলছি, বুঝছো? ডিবাগিং, বুঝতে পেরেছো সবাইটা? তাহলে আমরা আসলে ডিবাগিং দিয়ে কি বলছি বলতো? আমাদের প্রোগ্রামে কিছু ভুল থাকবে যেগুলোকে বাগ বলেছি, আর আমাদের এই বাগগুলাকে সংশোধন করাকে আমরা কি বলেছি বলো? ডিবাগিং বলেছি। এখন দেখো আমাদের প্রোগ্রামের ভুল বা এরর আসলে এই যে এই 3 ধরনের হয়ে থাকে। প্রোগ্রামের ভুল বা এরর হচ্ছে কি এই 3 ধরনের হয়ে থাকে। কি কি ধরন দেখো? একটা হচ্ছে সিনট্যাক্স ভুল বা সিনট্যাক্স এরর, একটা হচ্ছে লজিক্যাল ভুল বা লজিক্যাল এরর, আর একটা হচ্ছে রান টাইম বা এক্সিকিউশন এরর। কয় ধরনের ভুলের কথা বলেছি বলতো? আমরা দেখো এখানে 3 ধরনের ভুলের কথা বলেছি, সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর, আর একটা হচ্ছে রান টাইম এরর। দেখো প্রথমে আমি একটু সিনট্যাক্স এরর নিয়ে বলি। সিনট্যাক্স এররটা কি? ধরো গ্রামাটিক্যাল যে মিস্টেকস গুলো আছে, যেমন তুমি ধরো তুমি হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু করে সেকেন্ড ব্র্যাকেট আর শেষ করলাম, এটা কিন্তু ভুল। তো এটা কিন্তু একটা সিনট্যাক্স এরর। তারপরে ধরো তুমি একটা বানান ভুল করে ফেলছো, তুমি কমা দিতে ভুলে গেছো, তুমি সেমিকোলন দিতে ভুলে গেছো, এই ভুলগুলাকে আমরা সিনট্যাক্স এরর বলি। কি এরর বলি বলতো? সিনট্যাক্স এরর বা গ্রামাটিক্যাল এরর বলি। আচ্ছা, আমরা একটু এখানে স্লাইড শো করে জিনিসটাকে দেখি। স্লাইড শো করে দেখি সিনট্যাক্স এরর। দেখো বলা হচ্ছে সাধারণত প্রোগ্রামের ভাষায় ব্যাকরণগত ভুলকে সিনট্যাক্স এরর বলা হচ্ছে। যেমন দেখো বানান ভুল করেছো, কমা দিতে ভুলে গিয়েছো, সেমিকোলন বা ব্র্যাকেট দাও নাই, এই টাইপের এরর গুলো। যেমন দেখো এখানে আসলে এই যে এগুলো একটা ইনস্ট্রাকশন, বুঝছো? এগুলো একটা ইনস্ট্রাকশন বা একটা কমান্ড আর কি, বুঝছো? তো এই কমান্ডের পরে এখানে একটা সেমিকোলন দেওয়ার কথা ছিল, এখানে একটা কি দেওয়ার কথা ছিল? সেমিকোলন। কিন্তু তুমি দাও নাই না, এই কারণে একটা ভুল আসছে, বুঝছো? এই যে এররটা ভুল আসছে না, এটাকে আসলে আমরা বলছি সিনট্যাক্স এরর, সিনট্যাক্স এরর। ওকে, এরপরে দেখো লজিক্যাল এরর। লজিক্যাল এরর বলতে কি, যে প্রোগ্রামের লজিক টাইপের লজিক্যাল যে ভুলগুলা থাকবে, গাণিতিক যে যুক্তিগত যে ভুলগুলা থাকবে। যেমন দেখো তোমাদেরকে একটু বলি, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র কি বলো? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখন দেখো তুমি ভুল করে যেটা করছো, বেজ আর হাইটের মধ্যে গুণ না করে করছো প্লাস, তো উত্তরটা আসবে ডেফিনেটলি, কিন্তু ভুল উত্তর আসবে। এই যে আমাদের ভুলটা, এই ভুলটাকে লজিক্যাল এরর বলছি আমরা, বুঝছো?
তাহলে সিনট্যাক্স এরর কোনটা ছিল, যে গ্রামাটিক্যাল মিস্টেক্স, কমা দিতে ভুলে গেছি, ফার্স্ট ব্র্যাকেট শুরু করে শেষ করিনি, এই টাইপের এরর, বুঝছো? আর আর দেখো, আমরা যে ইয়ার কথা বলেছি, লজিক্যাল ভুলের কথা বলেছি, সেটা কি আমরা ক্লাসের জায়গায় হচ্ছে আমি তোমাদেরকে লেকচার শিট দিয়ে দিব আর কি এই ক্লাসে, তোমাদের এগুলো যে তুলতে হবে ক্লাস টাইমে এরকম না, তোমরা ক্লাস শেষে এটা তুলবা, ক্লাস শেষে এটা সুন্দর করে তুলবা, ঠিক আছে? আর হচ্ছে তোমাদের আমি প্রত্যেক লেকচারেই, প্রত্যেক ক্লাস শেষে লেকচার শিট দিব আর কি, ওকে? আচ্ছা, তাহলে আশা করি আমার কথা তোমরা সবাই বুঝতে পারছো। আমি যে কথা তোমাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে লজিক্যাল এরর গুলা কি বলতো, লজিক্যাল বা আমাদের যে লজিক্যাল এরর বলতে বাংলায় কি বলে বলতো, যুক্তিগত যে ভুলগুলা। যুক্তিগত ভুল কি, যে তুমি প্লাসের জায়গায় গুণ দিয়ে ফেলেছো এই টাইপের ভুল, বা তুমি ধরো মাইনাস করতে যে প্লাস করে ফেলছো এই টাইপের যে ভুলগুলো, এগুলাকে আমরা কি বলছি বলো, এগুলাকে আমরা লজিক্যাল এরর বলছি। আর এ দেখো, লজিক্যাল যে এরর গুলা, সেগুলা সমাধানের জন্য তোমার কিন্তু ড্রাই রান করতে হয়। ড্রাই রান কি আমি বলি, ধরো তুমি যোগের একটা সমস্যার সমাধান করতে আসো, যোগের যে তুমি যোগ করে কিভাবে ফলাফল বের করতে হয় এটা তুমি দেখতে আসো। এখন ভাইয়া কথা হচ্ছে, তুমি কি জানো না যে 2 আর 3 কে যোগ করে 5 হয়? তুমি কি জানো না 7 আর 2 কে যোগ করে 9 হয়? তুমি তো এগুলো জানো। তো তুমি যখন যোগের একটা সমস্যার সমাধান বের করবা, তুমি এখানে এরকম 2 আর 3 দিয়ে দেখো 5 হচ্ছে কিনা, 7 আর 2 দিয়ে দেখো 9 হচ্ছে কিনা, এই জিনিসগুলা দিয়ে মানে এরকম জানা কিছু জিনিস দিয়ে চেক করাটাকে আসলে আমরা কি বলে থাকি, ড্রাই রান বলে থাকি। দেখো কি বলা হচ্ছে, দেখো বলা হচ্ছে, প্রোগ্রাম তৈরির পর, প্রোগ্রাম মানে কি, একটা সমস্যার সমাধান তৈরি করে ফেলছো, এই প্রোগ্রাম তৈরির পর তোমার কোনো লজিক্যাল ভুল আছে কিনা সেগুলা পরীক্ষা করার জন্য কিছু প্রমাণ ইনপুট দেয়। প্রমাণ ইনপুট কি, যেমন ত্রিভুজের ক্ষেত্রে বলে তুমি জানো হয়তো 2 আর 3 দিলে কি হবে, হাফ গুণ 2 গুণ 3, তাহলে হচ্ছে 3 হবে উত্তর। তো দেখো 3 হইতেছে কিনা। এই যে টেস্টিং, এগুলাকে ড্রাই রান বলে। এগুলাকে কি বলছি বলো তো, ড্রাই রান বলছি। আশা করি সবাই বুঝতে পেরেছো আমাদের কথাবার্তা। সো দেখো, আমি আসলে লাস্ট একটা এরর নিয়ে কথা বলতে চাই, তারপরে আমি প্র্যাকটিক্যাল পার্টে তোমাদেরকে নিয়ে যাব। সেটা হচ্ছে রান টাইম বা এক্সিকিউশন এরর। রান টাইম বা এক্সিকিউশন এরর থাকবো বলবো, ঠিক আছে? রান টাইম বা এক্সিকিউশন এরর। দেখো, আমাদের যে রান টাইম বা এক্সিকিউশন এররটা কি আসলে জানো, আসলে অনেক টাইপের এররকে রান টাইম বা এক্সিকিউশন এররের মধ্যে ফেলা যায়। সবগুলা এখন এই ফার্স্ট লেকচারে বলা পসিবল না, তোমরা বুঝতে পারবে না, মাত্র উপর দিয়ে যাবে আর কি। যেমন ধরো তুমি, আমি সহজগুলা বলি, যে শূন্য দিয়ে কোনো কিছুকে ভাগ করছো, কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করছো, বা নেগেটিভ কোনো মানকে মনে করো রুট করছো, এই টাইপের এরর গুলাও কিন্তু রান টাইম বা এক্সিকিউশন এররের মধ্যে পড়ে। তারপরে লুপের লুপের কন্ডিশন থাকে, বুঝছো? লুপের কন্ডিশন থাকে। তো ধরো তুমি ওই যে ফেসবুকে দেখবা বিভিন্ন মিম থেকে, যে বয়ফ্রেন্ড কোডার, হ্যাঁ, তো বলছে যে 100 বার সরি বলতে, তো বয়ফ্রেন্ড ফুট করে কি সব টাইপ করে 2 মিনিটের মধ্যে 100 বার সরি শো করে দিল আর কি, হ্যাঁ। তো কথা হচ্ছে ভাইয়া, এই জায়গার যে কন্ডিশন গুলা যদি ভুল দিয়ে দাও, তখন দেখা যায় যে চলতেই থাকে, কোনো শেষ হইতেছে। এগুলো রান টাইম এক্সিকিউশন এর মধ্যে ফেলা যায় আর কি। আমরা আস্তে আস্তে জানবো আরো। ডেটা টাইপের ভুল দেয়া, ডেটা টাইপ এখন হয়তো তোমরা বুঝতে পারবা না, তো যাই হোক আমি একটু একটু করে বলি যতদূর আমাদের এখানে আছে আর কি। বলা হয়েছে প্রোগ্রামের প্রোগ্রামে ভুল তথ্য দিলে বা ডেটা টাইপ ভুল দিলে সেটাকে রান টাইম এক্সিকিউশন এর মধ্যে আমরা ফেলেছি। কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করা, নেগেটিভ নাম্বারকে রুট করা, এগুলো কিন্তু রান টাইম বা এক্সিকিউশন এর মধ্যে পড়ছে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে ইয়াগুলা থিওরি পার্টে এই ক্লাসে। এখন আমি প্র্যাকটিক্যাল পার্টে যাচ্ছি। এবং দেখো, আমি তো আগেই বলেছি যে ক্লাসটাকে আমি আইসিটি হেভেন যে পেজ আছে এখানে আজকে হচ্ছে পাবলিকলি দিয়ে দিছি আর কি। দেখো, এখন তোমরা 207 জন আছো, কিন্তু আমি ড্যাম শিওর যে আমি যে এই এখন যে কোডিং পার্টটা দেখাবো, আমি আসলে খুব ডিটেলসে দেখাবো। এতটা ডিটেলসে দেখাবো যে তুমি আসলে আশাও করো না যে এতটা ডিটেলসে দেখাবো আমি। তো এতটা ডিটেলসে দেখানোর কারণে যেটা হবে, অনেকে দেখবা চলে যাবে আর কি ক্লাস থেকে, এবং 100 জন থাকবেন আমি যখন ক্লাসটা শেষ করবো, এটা আমি জানি। কিন্তু যে 100 জন থাকবে তারা আসলে অনেক কিছু শিখবে, অনেক কিছু শিখবে। তোমরা একটু থাকো আমার সাথে, আমি কথা দিচ্ছি তোমাদের সময়টা বিফলে যাবে না। আমি সর্বোচ্চ 10-15 মিনিট আর ক্লাসটা নিবো আর কি। এই 10-15 মিনিট আমার সাথে তোমরা থাকবে, এটা আমার রিকোয়েস্ট আর কি, ওকে? এটা আমার রিকোয়েস্ট যে 10-15 মিনিট আমার সাথে থাকো, ওকে? আচ্ছা, আমি তাহলে শুরু করছি।
আর আরেকটা কথা সেটা হচ্ছে দেখো, তোমরা এই জিনিসগুলা আগামী ক্লাসে একদম পারফেক্টলি বুঝবে। এই ক্লাসে হাফ হাফ মানে ধোয়া ধোয়া আধো 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 বুঝবে আর কি। ওকে, আমি দেখো শুরু করলাম, আমি খুব ডিটেলসে যাব আর কি। প্রথমে দেখো আমি একটা দিয়েছি, হ্যাশট্যাগ দিয়েছি আর কি। হ্যাশট্যাগ দেওয়ার পরে আমি লিখেছি ইনক্লুড। ওকে, তোমরা চাইলে এগুলো নোটও করতে পারো আমার সাথে সাথে। তাহলে হ্যাশট্যাগ এর পরে ইনক্লুড লিখেছি, দেন দেখো একটা কৌণিক ব্র্যাকেট বা একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়েছি, অ্যাঙ্গুলার ব্র্যাকেট। দেন তার মধ্যে আমি লিখেছি ধরো এসটিডি আইও, এরপর একটা ডট দিয়ে লিখেছি এইচ। এরপরে এই অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা আমি শেষ করে দিলাম। আমি খুব সুন্দর করে ব্যাখ্যাতে যাবো, কোনো প্যারা খেও না, আপাতত একটু লিখে নাই। তাহলে প্রথমে একটা হ্যাশ লিখেছি, দেন একটা ইনক্লুড লিখেছি, দেন একটা অ্যাঙ্গুলার বা কৌণিক ব্র্যাকেটের মধ্যে লিখেছি এসটিডি আইও, তারপর একটা ডট দিয়ে একটা এইচ লিখেছি, দেন আবার অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়েছি। এই টাইপের আরেকটা জিনিস আমি লিখবো, সেটা হচ্ছে আবার সেম, যে হ্যাশ লিখেছি প্রথমে, দেন লিখেছি ইনক্লুড, দেন লিখেছি সিওএনআই, আগে লিখেছিলাম এসটিডি আইও, এখন লিখেছি সিওএনআইও, দেন লিখেছি ডট এইচ। বুঝছো, দুইটা একই টাইপের জিনিসপত্র হয়তো তোমাদের কাছে মনে হবে। এই দুইটা আমি তোমাদের জন্য লিখেছি। এখন দেখো আমি লিখেছি আইএনটি, কি লিখেছি বলো? আইএনটি মেইন। আমি লিখেছি আইএনটি মেইন, খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিব, ব্যাখ্যাও না। আইএনটি মেইন লেখার পরে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু করেছি, একটা ফার্স্ট ব্র্যাকেট শেষ করেছি আর কি। ঠিক আছে, এরপরে আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু করেছি, একদম লাস্টে সেই সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করেছি আর কি। এই একদম লাস্ট যে সেকেন্ড ব্র্যাকেট, তার আগের লাইনে আমি লিখেছি হচ্ছে রিটার্ন জিরো লিখেছি। এবং তার আগে আমি যেটা করেছি সেটা হচ্ছে গেট সিএইচ লিখেছি। একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু করেছি, একটা ফার্স্ট ব্র্যাকেট শেষ করেছি, দেন একটা সেমিকোলন দিয়েছি। আর তার আগে লাস্ট একটা লাইন আমি লিখবো, তারপরে আমি বোঝানো শুরু করব। আমি এর মধ্যে লিখেছি প্রিন্ট এফ। কি লিখেছি বলতো? প্রিন্ট এফ। এবং প্রিন্ট এফ এর মধ্যে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু করেছি, দেন ডাবল কোটেশনের মধ্যে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। দেখবা যে সবাই ফার্স্ট এরকম হ্যালো ওয়ার্ল্ডই লিখে, কেননা যখন ফার্স্ট হচ্ছে এই কোডিং ভাষা আসছে, তখন সবাই মানে প্রথম যে জিনিসটা টেস্ট করা হয়েছিল সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখা হয়েছিল, হয়েছে কিনা আর কি। তো যাই হোক, আমি এগুলা সবকিছু এক এক করে ব্যাখ্যা দিব, তুমি ভালোভাবে জিনিসটা বোঝার চেষ্টা করবা। কোনো সমস্যা থাকলে জিজ্ঞাসা করবে আমাকে। শোনো, আসলে আমরা যে কোনো একটা সমস্যা যে সমাধান করব, সেটাকে একটা আমরা প্রোগ্রাম বলে থাকি, তাই না? তো এখানে কিন্তু একটা প্রোগ্রাম রচনা করা হয়েছে। একটা কি রচনা করা হয়েছে বলো? প্রোগ্রাম রচনা করা হয়েছে। তো এই যে একটা প্রোগ্রাম রচনা করা হয়েছে, এই প্রোগ্রাম রচনার জন্য তোমাকে আসলে কিছু ফাংশনের ব্যবহার করতে হয়। তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি যখন কোনো একটা কেক বানাও, মনে করো তুমি কেক বানাবা, কেক তো সবাই খাইছো, ধরো কেক বানাতে চাও। তো এই যে কেক যে বানাবা, এই কেক বানানোর জন্য যে কি কি করতে হবে, এই সব মিলে মনে করো এটা একটা কিন্তু টোটালটা একটা ফাংশন। মানে মোটামুটি মনে করো যে একটা প্রোগ্রাম আর একটা ফাংশন মনে করো মোটামুটি সেম জিনিস। ওকে, ফাংশন আর কি প্রোগ্রাম সেম। তো তুমি যে একটা কেক বানাতে আসছো, এটার মনে করো একটা ভিডিও বানাচ্ছে, একটা কেক কিভাবে বানাতে হয় এটার জন্য একটা ভিডিও করলা, যে এইভাবে এইভাবে কেক বানাতে হয়, এটা একটা ফাংশন, এটা একটা নো ডাউট একটা ফাংশন। তো এই যে একটা ফাংশন কেক বানানো, এর মধ্যে তুমি ধরো এর মধ্যে হচ্ছে চিনি দাও, তুমি হচ্ছে আটা দাও, সরি ময়দা দাও, তুমি ধরো হচ্ছে ফ্লেভারের জন্য ধরো ভ্যানিলা এসেন্স দাও, তুমি ধরো ডিম দাও, যা যা দাও, তুমি ধরো বেকিং পাউডার দাও। এর মধ্যে ধরো বেকিং পাউডারটার কথা বলি। এখন এই যে বেকিং পাউডারটা কিভাবে বানানো হয়েছে, এটা কি তুমি তোমার কেক বানানোর ভিডিওতে কখনো বলবা? জীবনে বলবা যে এইভাবে এভাবে এখানে বেকিং পাউডারটা বানানো হয়েছে, এটা আমরা ব্যবহার করলাম? এটা কিন্তু বলবা না, তুমি জাস্ট বলবা যে বেকিং পাউডারটা দিলাম, এই তো ঘটনা। আশা করি আমার কথা বুঝতে পেরেছ। তো আমরা আসলে যখন কোনো একটা প্রবলেমের সমাধান বানাবো, একটা ফাংশন ক্রিয়েট হবে আর কি। হ্যাঁ, সেটাকে আসলে মেইন ফাংশন বলে। মেইন ফাংশন একটু পরে যাই। তো এই মেইন ফাংশন ছাড়াও তুমি মেইন ফাংশনের মধ্যে কিছু ফাংশন নর্মালি ব্যবহার করবা, যেমন ওই তোমার বেকিং পাউডারটা ছিল, বা যেমন তোমার ময়দা ছিল, ওরকম কিছু ফাংশন তুমি তোমার প্রোগ্রামে ব্যবহার করবা, যেগুলাকে আমরা আসলে, মনোযোগ দিয়ে শুনো, যেগুলোকে আমরা আসলে
প্রি ডিফাইন ফাংশন বলি। প্রি ডিফাইন মানে আগে থেকে ডিফাইন করা, এটাকে কি বলে? প্রি ডিফাইন। প্রি ডিফাইন ফাংশন বা অনেকে এটাকে লাইব্রেরি ফাংশন বলে, বা অনেকে প্রি রিটেন ফাংশন বলে। কি বলেছি? প্রি রিটেন বলেছি, প্রি ডিফাইন বলেছি, আবার কি বলেছি? লাইব্রেরি ফাংশন বলেছি। তো এরকমই একটা লাইব্রেরি ফাংশন হচ্ছে প্রিন্টএফ। এমনই একটা লাইব্রেরি ফাংশনের নাম কি? প্রিন্টএফ। ভাইয়া এই প্রিন্টএফটা দেখবা যে আমরা মোটামুটি সব প্রোগ্রামেই প্রিন্টএফ ব্যবহার করব। এই প্রিন্টএফটা কি করে? কোনো কিছু শো করে আর কি। প্রিন্টএফটা কি করে বলো? কোনো কিছু শো করে। এটার যদি স্ট্রাকচারের কথা বলি, এরকম এরকম প্রিন্টএফ ফাংশনটা এমনি লিখতে হয়। প্রথমে লিখতে হয় প্রিন্ট, তারপরে লিখতে হয় এফ। মানে এমন কোনো ব্যাখ্যা নেই যে কেন এফ, কেন প্রিন্ট না। আমাদের সি ভাষায় এরকম প্রিন্ট করার জন্য প্রিন্টএফ ইউজ করতে হয়। তাহলে কি লিখেছি? প্রিন্টএফ লিখেছি। প্রিন্টএফ এর পরে একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু করব, ঠিক আছে? এই ফার্স্ট ব্র্যাকেটকে আমরা আসলে প্যারেনথেসিস বলি। কি বলি বলো তো? প্যারেনথেসিস। প্যারেনথেসিস, নট প্যারেন্থেসিস, মানে ওই যে বাবা মা ওই প্যারেন্ট না, প্যারেন্ট। তুমি একটু গুগল করো, প্যারেনথেসিস দেখে ফেলবা। তাহলে প্রথমে প্রিন্টএফ লিখেছি, দেন একটা কি ফার্স্ট ব্র্যাকেট শুরু করেছি বা একটা প্যারেনথেসিস শুরু করেছি, দেন লাস্টে আবার দেখবো ওই প্যারেনথেসিসটা কি হয়? শেষ হয়। তাহলে প্রিন্টএফ ফাংশন স্ট্রাকচার ব্যাখ্যা দিচ্ছি। তাহলে প্রিন্টএফ লিখবো, দেন কি প্যারেনথেসিস শুরু, প্যারেনথেসিস শেষ। এর মধ্যে দেখবে ডাবল কোটেশন পাওয়া যাবে। কি পাওয়া যাবে বলো? ডাবল কোটেশন। এই ডাবল কোটেশনের মধ্যে তুমি যা লিখবা এটা শো করানোটা হচ্ছে প্রিন্টএফ এর কাজ। আর এটাতে একটা ইনস্ট্রাকশন, এই জন্য লাস্টে কি দিতে হয় বলো? সেমিকোলন দিতে হয়। তাহলে দেখো তুমি এখানে ধরো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাও, তুমি ধরো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাও। এই জন্য আমি দেখো প্রথমে কি লিখেছি? লিখেছি হচ্ছে প্রিন্ট এফ। কি লিখেছি বলো? প্রিন্ট এফ। প্রিন্ট এফ লিখেছি। সেই প্রিন্ট এফ লেখার পরে একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু করেছি বা একটা প্যারেনথেসিস শুরু করেছি, দেন দেখো ডাবল কোটেশন শুরু, এর মধ্যে লিখেছি হ্যালো ওয়ার্ল্ড, দেন ডাবল কোটেশন শেষ, দেন এই ফার্স্ট ব্র্যাকেট যেটা শুরু করেছিলাম সেটা শেষ করেছি, দেন দিয়েছি সেমিকোলন। তাহলে দেখা যাবে যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হচ্ছে। এখন কথা হচ্ছে ভাইয়া, এটা মেন কথা না। মেন কথা হচ্ছে এই হ্যালো ওয়ার্ল্ড তুমি এমনি এমনি প্রোগ্রামে ব্যবহার করতে পারবা না। তুমি তোমার কেক বানানোর ভিডিওতে বা কেক বানানোর জন্য তুমি কি বেকিং পাউডার এমনি এমনি ব্যবহার করতে পারবে? এটাকে কিনতে হবে তোমাকে। বেকিং পাউডার না কিনে তো আর ব্যবহার করতে পারবে না, পারবা? সেরকম তুমি যদি এই প্রিন্টএফ ফাংশন তোমার প্রোগ্রামে কখনো ব্যবহার করতে চাও, তখন তোমাকে এইটাতে একটা লাইব্রেরি ফাংশন, এই লাইব্রেরি ফাংশনের একটা হেইডার ফাইল বলে। হেইডার ফাইল, শোনো আমি বলি, তুমি যখন একটা গেম খেলো, একটা গেম যখন ফোনে ইনস্টল করো, তখন কিন্তু অনেকগুলা ফাইল তোমার ফোনে কি করতে হয়? ডাউনলোড করতে হয়। এই জন্য তো একটা গেমের হচ্ছে সাইজ থাকে 2 জিবি, 2.5 জিবি বা এত এত জিবি, কারণ অনেক ফাইল। তুমি দেখো একটা গেমের যে গাড়িগুলা চালাও, সেই গাড়িগুলোরও কিন্তু ছবি থাকে, সেগুলাও ডাউনলোড করে নিতে হয়। তো আমার কথা যেটা, সেটা হচ্ছে প্রিন্টএফ ফাংশনকে তুমি যদি কখনো তোমার প্রোগ্রামে ব্যবহার করতে চাও, তাহলে একটা হেইডার ফাইল বলছে। হেইডার ফাইল, হেইডার ফাইল বলছে কি? এই যে এইটা HEAD, হেইড আর ফাইল, হেইডার ফাইল। হেইডার ফাইল, ফাইল হেইডার ফাইল কি করতে হবে? তোমাকে প্রোগ্রামে ইনক্লুড করতে হবে বা সংযোজন করতে হবে। দেখো একদম শুরুর লাইনে যেটা দেখছো, একদম শুরুর লাইনে যেই ফাইলটা দেখছো, এইটাকে আসলে প্রিন্টএফ ব্যবহারের জন্য আমরা ব্যবহার করেছি। সরি, প্রিন্টএফ ফাংশনকে ব্যবহার করার জন্য ওটাকে আমরা কি করেছি? সংযুক্ত করেছি। তার মানে আমি যে কথাটা বলতে চাচ্ছি, তুমি যখন তোমার সি প্রোগ্রামিং ভাষায় তুমি যদি কখনো এরকম কোনো কিছু শো করাতে চাও, প্রিন্টএফ ব্যবহার করতে চাও, প্রিন্টএফ শুধু না, আস্তে আস্তে জানবা আরেকটা ফাংশনও আছে, নাম হচ্ছে স্ক্যানএফ। বুঝছো? এই প্রিন্টএফ ফাংশন বা স্ক্যানএফ ফাংশন যদি তুমি ব্যবহার কখনো করতে চাও প্রোগ্রামে, তাহলে এটাকে ব্যবহারের একটা শর্ত হচ্ছে তোমাকে একটা হেডার ফাইল প্রোগ্রামে লিখতে হবে, নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। কি বলেছি বলতো? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এসটিডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড। এসটিডি এর মানে কি বলো? স্ট্যান্ডার্ড। আই মানে হচ্ছে ইনপুট, ও মানে হচ্ছে আউটপুট। তাহলে এসটিডি আইও, এসটিডি আইও। বুঝছো? এটাকে স্টুডিও বলার দরকার নেই, এসটিডি আইও বলবো। এসটিডি মানে স্ট্যান্ডার্ড, আই মানে ইনপুট, ও মানে আউটপুট। তাহলে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এটা একটা হেইডার ফাইল। তো হেডার ফাইল বোঝার ওয়ে হচ্ছে লাস্টে এরকম ডট এইচ লেখা থাকে, যেমন একটা মিউজিকের পরে কি ডট এমপি3 লেখা থাকে, সেরকম হেডার ফাইলের পরে লেখা থাকে ডট এইচ। তাহলে এই যে একটা হেডার ফাইল, সেটাকে তুমি প্রোগ্রামে কেন সংযুক্ত করলা বলো? এটাকে প্রোগ্রামে সংযুক্ত এই জন্যই করলা যে তুমি যেন প্রিন্টএফ ফাংশনটাকে প্রোগ্রামে কি করতে পারো? ব্যবহার করতে পারো। এই দেখো, তাহলে প্রথম লাইনে আমরা একটা হেডার ফাইল সংযুক্ত করেছি। আর ভাইয়া হেডার ফাইল সংযুক্ত করার শর্ত হচ্ছে প্রথমে দিতে হয় একটা হ্যাশ। প্রথমে দিতে একটা হ্যাশ। এই দেখো আমরা দিয়েছি একটা হ্যাশ।
দেন লিখতে হয় ইনক্লুড, দেন কেন লিখতে হয়, কি লিখতে হয়, ইনক্লুড লিখতে হয়। দেখো আমরা কি লিখেছি, ইনক্লুড লিখেছি, হ্যাশ ইনক্লুড লিখেছি। এরপরে হেডার ফাইলের দুই পাশে অ্যাঙ্গুলার ব্র্যাকেট থাকে বা কৌণিক ব্র্যাকেট, তাহলে কৌণিক ব্র্যাকেট দিয়েছি, দেন দিয়েছি stdio ডট এইচ, এরপরে অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা শেষ। আমি এতক্ষণ ধরে শুধুমাত্র এই ফার্স্ট লাইনের ব্যাখ্যাটা দিয়েছি। এতক্ষণ ধরে আমি তোমাদেরকে শুধুমাত্র কি ফার্স্ট যে লাইনটা, এটার ব্যাখ্যা আমি তোমাদেরকে দিয়েছি। ওকে, সবাই কি আমার কথা বুঝতে পেরেছো যে আমি কি কথা বলতে চাচ্ছি? শোনো, তাহলে আমি আবারও বলি তোমাদেরকে, আমি যদি এখন জিজ্ঞাসা করি যে ওই যে প্রথম লাইনে stdio ডট এইচ এটা কেন ব্যবহার করছো, তোমার টিচার যদি জিজ্ঞাসা করে যে stdio কেন ব্যবহার করছো, তুমি উত্তরে বলবা যে আমরা প্রোগ্রামে প্রিন্টএফ নামে একটা ফাংশন আছে, প্রিন্টএফ নাম বলো, প্রিন্টএফ, প্রিন্টএফ, এই প্রিন্টএফ নামে একটা ফাংশন আছে, তারপর আরেকটা আছে নাম হচ্ছে scanf, স্ক্যানএফ, এটাও জানবা আস্তে আস্তে, প্রিন্টএফ আর স্ক্যানএফ। বলবে এই প্রিন্টএফ আর স্ক্যানএফ ফাংশন যদি কখনো প্রোগ্রামে আমরা ব্যবহার করতে চাই, এমনি এমনি তার ব্যবহার করতে তারা দিবে না, তখন আমাদের একটা হেডার ফাইল সংযুক্ত করে রাখতে হয়। সেই হেডার ফাইলটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। বুঝতে পেরেছো? তাহলে কেন আমরা প্রথম লাইনটা, সবাই একটু বলো তো যে প্রথম লাইনটা বুঝতে পেরেছো কিনা, যে কেন আমরা এটাকে ব্যবহার করেছি। আশা করি এখন থেকে তোমরা আর না বুঝে কেউ হ্যাশ ইনক্লুড stdio দিবা না, ঠিক আছে? এখন থেকে সবাই জেনেই দিবা আর কি। ওকে, তাহলে জেনে ফেললাম যে এটা কেন আমরা দিই। এখন আমি এই যে এই লাইনটার ব্যাখ্যা দিব আর এই লাইনটার ব্যাখ্যা দিব, ঠিক আছে? এবং একটা সত্যি কথা বলি, সেটা হচ্ছে অনেক কলেজে দেখবা যে এই গেট সিএইচটাও লিখে না, আবার এই কনসোল ইনপুট আউটপুটটাও লিখে না, তো তাদের জন্য তো অনেক সহজ হয়ে গেল। কিন্তু এই দুইটা লাইন লেখা খুবই জরুরি আর কি, বুঝছো? এই গেট সিএইচ লেখা আর কি এই যে কনসোল ইনপুট আউটপুট নামে আরেকটা হেডার ফাইল লেখা জরুরি। আমি একটু ব্যাখ্যা দিই। প্রথমে আমি তোমাদেরকে গেট সিএইচ এর কথা বলি, গেট সিএইচ, ভাইয়া এটা গেট সিএইচ ফাংশন। শোনো, এই যে গেট সিএইচ ফাংশন, এটার কাজ হচ্ছে কোনো একটা ক্যারেক্টার গ্রহণ করা। গেট মানে কি, পাওয়া, ক্যারেক্টার, সিএইচ মানে হচ্ছে ক্যারেক্টার, ক্যারেক্টার নেওয়া, বুঝছো? একটা ক্যারেক্টার নেওয়া। দেখো তুমি যখন প্রোগ্রামটাকে রান করবা বলতে একটা আউটপুট দেখতে চাবা, তখন প্রোগ্রামটা যেখানে রান হবে সেটাকে বলা হয় কনসোল। কি বলা হয়? কনসোল। তাহলে প্রোগ্রামটা যে রান করে যেখানে আউটপুট দেখবো এটাকে কি বলেছি আমি? কনসোল বলেছি, কনসোল। দেখো কনসোলে তোমার যেটা হওয়া উচিত সেটা হচ্ছে এই হ্যালো ওয়ার্ল্ডটা লিখবে। প্রথমে কি লিখবে? হ্যালো ওয়ার্ল্ড। এই হ্যালো ওয়ার্ল্ডটা লিখবে। হ্যালো ওয়ার্ল্ডটা ধরো লিখছে, হ্যালো ওয়ার্ল্ড লিখছে, লিখে এটা দেখে এটা কনসোলটা ভ্যানিশ হয়ে যাবে। হ্যালো ওয়ার্ল্ড লিখছে, লিখে কি কনসোলটা ভ্যানিশ হয়ে যাবে। তো কথা হচ্ছে কতক্ষণ এই হ্যালো ওয়ার্ল্ডটা তোমার সামনে থাকবে, এটা ডিপেন্ড করে তোমার পিসি কত ফাস্ট। এবং এমনও হতে পারে যে তুমি আসলে আউটপুটটা দেখতেই পারলা না, এত ফাস্ট তোমার সামনে হ্যালো ওয়ার্ল্ড আসলো কনসোলের মাধ্যমে, তুমি কি এটা আউটপুটটা দেখতেই পারলা না যে আসলে আমি আউটপুটটা ঠিকঠাক হয়েছে কিনা। এর জন্য আমরা একটা চালাকি করি আর কি। সেই চালাকিটা হচ্ছে গেট ক্যারেক্টার নামে একটা ফাংশনকে আমার প্রোগ্রামে আমরা অ্যাড করে দিই। এটার মূল উদ্দেশ্য, মানে নর্মালি এই ফাংশনটার মূল উদ্দেশ্যটাই একটা ক্যারেক্টার ইনপুট নেওয়া। ধরো এ একটা ক্যারেক্টার, বি একটা ক্যারেক্টার, প্লাস একটা ক্যারেক্টার, ওয়ান একটা ক্যারেক্টার, এগুলো তো সবই ক্যারেক্টার। তো এই ক্যারেক্টার নেওয়া হচ্ছে এর মূল কাজ। কিন্তু আমার প্রোগ্রামে মূল কাজ না, আমি সেকেন্ডারি আরেকটা কাজের জন্য এই গেট সেজ ফাংশনটা ব্যবহার করি। সেটা হচ্ছে কনসোলটাকে হোল্ড করানোর জন্য। কনসোলটাকে কিভাবে সে হোল্ড করে, মনে করো মান নেয়ার জন্য কনসোল এরকম দেখবে নিচে একটা আন্ডারস্কোর মতো এমন করে বিপ 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 করে যে একটা মান দাও, একটা মান দাও। আমরা তো অনেক সময় মান নিব, তুমি যে যোগ করবা দুইটা নাম্বারকে, ধরো 2 কে নিবা 5 কে নিবা, নিয়ে তো উত্তর বের হবে। তো এই 2 কে নেওয়া 5 কে নিয়ে এগুলোও তো মান নেওয়া। তো সেরকমই একটা মান নেওয়া ফাংশন বা একটা ক্যারেক্টার ইনপুট নেওয়ার ফাংশন হচ্ছে গেট সুইচ। এই গেট সুইচ প্রোগ্রামে শুধু ব্যবহার আমরা এই কারণেই করব যে মান নেওয়ার নাম করে ও যেন এখানে এরকম বিপ 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 করতে থাকে, সেই সময়ের মধ্যে আমরা যেন আউটপুটটুকু দেখতে পারি। এত প্যাঁচায় লাভ নেই। গেট ক্যারেক্টারের মেইন কাহিনী ক্যারেক্টার ইনপুট নেয়া, কিন্তু আমি প্রোগ্রামে ব্যবহার যেখানে করছি সেটা কোনো ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য করিনি। আমি করেছি আমার এই যে কনসোল, যেটা আমার যেখানে যে আউটপুট আছে, এই আউটপুটটা আমি যেন ঠিকঠাক লিখতে পেরেছি কিনা এটার আউটপুট দেখার জন্য। দেখার জন্য আবার ওটাকে কেন লাগবে, কেননা নর্মালি আউটপুটটা এসেই চলে যাবে। ধরো এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা তোমার কনসোলে দেখিয়েই ভ্যানিশ হয়ে যাবে, এত দ্রুত ভ্যানিশ হয়ে যাবে যে তুমি তো দেখতেই পারবা না হ্যালো ওয়ার্ল্ড।
এই জন্য আমরা চালাকি করে কি করি, গেট সুইচ ফাংশনটা ব্যবহার করব। ও কি করবে, এরকম বিপ বিপ করে বলবে দাও আমাকে একটা ক্যারেক্টার দাও। তো ক্যারেক্টার তো দেওয়ার জন্য না, মেন কথা এই কনসোলটাকে হোল্ড করানোর জন্য, আমরা হচ্ছে এটাকে ব্যবহার করি। অনেকে ভালো বলেছে যে গেট সুইচটা দেখো নাই। আমি বলেছি অনেক কলেজে কিন্তু গেট সুইচ তোমাদের দেখাবে না। আমি একটু পরে তোমাদেরকে দেখাবো যে গেট সুইচটা আসলেই কিন্তু কি অনেক প্রয়োজন, বুঝছো? গেট সুইচটা আসলে প্রয়োজন। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে বাচ্চারা, তো গেট সুইচ তো তুমি আর এমনি এমনি ব্যবহার করতে পারবে না। প্রিন্ট অ্যাপ যেমন এমনি এমনি ব্যবহার করতে পারো নাই, গেট সুইচও তুমি এমনি এমনি ব্যবহার করতে পারবে না। আর এই গেট সুইচ ব্যবহার করতে হলে তোমাকে একটা হেডার ফাইল অ্যাড করতে হবে, যেমন আগে করেছিলে এসটিডিআইও কে। এসটিডিআইও বা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট যে হেডার ফাইল, ওটাকে সংযুক্ত করেছিল প্রিন্ট এফ এর জন্য, স্ক্যানএফ এর জন্য। আর তুমি এই গেট সুইচ ফাংশনের জন্য কাকে ব্যবহার করবে বলতো, কনসোল ইনপুট আউটপুট। হেডার ফাইলটার নাম হচ্ছে সিওএন, কনসোল। এই সিওএন মানে কি, কনসোল। আই মানে ইনপুট, ও মানে আউটপুট। এই কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইলটা সংযুক্ত করবা। আমি আসলে তোমাদেরকে এতক্ষণ ধরে এই 4টা লাইনের খুব সুন্দর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। আমার মনে হয় যদি তুমি উল্টাপাল্টা না করে যদি মনোযোগ দিয়ে আমার ক্লাসটুকু এতক্ষণ ধরে শুনে থাকো, তাহলে এটুকু খুব সুন্দরভাবে তুমি বুঝতে পারবা। ঠিক আছে, এটুকু খুব সুন্দরভাবে বুঝতে পারবা যদি তোমরা ঠিকভাবে আমার কথাটুকু শোনো। রিটার্ন জিরো কেন করাইছি, রিটার্ন জিরো দিয়ে করাইছি। আচ্ছা, অবাক হচ্ছে আমি খুব। দেখো, অনেকে অনেকে এমন দেখা দেয় যে হয় গেট সিরিজ দাও না রিটার্ন জিরো দাও। রিটার্ন জিরো এক জিনিস, গেট সিরিজ আরেক জিনিস, এদের মধ্যে কোনো রিলেশন নাই। যে রিটার্ন জিরো আমরা অন্য কারণে দিই, বুঝছো, গেট সিরিজ অন্য কারণে দিই। গেট সিরিজ আমরা ব্যবহার করি কনসোলটাকে হোল্ড করানোর জন্য। রিটার্ন জিরো যে আমরা কেন ব্যবহার করি এটা আমি একটু পরে বলছি। তুমি আপাতত আমাকে বলো যে এই 4টা লাইন তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা। আমি যে 4টা লাইনের কথা তোমাদেরকে বললাম, এই 4টা লাইন তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা, এটা আমাকে একটু বলো যে এই 4টা লাইন তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা। ওকে, 4টা লাইন তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছো, তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছো এই 2টা লাইন আর এই 2টা লাইন। আর আমি যদি এক লাইনে এই 2টা লাইন কথা বলতে চাই, সেটা হচ্ছে প্রিন্টএফ ফাংশন ব্যবহার করেছি আমরা কোনো কিছু দেখাবো, কোনো একটা আউটপুট দেখাবো তার জন্য। তুমি যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে উত্তর দেখাতে হবে না, যে তুমি সমাধান করতে পেরেছো উত্তর দেখানোর জন্য তো তোমার কি প্রিন্টএফ লাগবে। তাহলে এই প্রিন্টএফটা কোনো কিছু দেখানোর জন্য। আর এই প্রিন্টএফ যদি প্রোগ্রামে তুমি ব্যবহার করতে চাও, তার জন্য একটা হেডার ফাইল লাগবে, নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। তাহলে এই লাইন ওই লাইন বুঝছো। গেট সুইচ কি, নর্মালি আমার এই যে কনসোল আউটপুট যে দেখাবে, এই কনসোলটা তো এসেই চলে যাবে, এত দ্রুত এসে চলে যাবে যে তুমি তো দেখতেই পারবা না যে আউটপুটটা হয়েছে কিনা। সো আমরা একটা ক্যারেক্টার ইনপুট নেওয়ার নাম করে, এই যে ক্যারেক্টার নেওয়ার জন্য কিরকম বিপ 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 করে, তো কি বিপ 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 করতেছে যে একটা মান ইনপুট নিবে, একটা ক্যারেক্টার ইনপুট নিবে, গেট সিএইচ মানে গেট ক্যারেক্টার। তো ক্যারেক্টার ইনপুট তো আমি দিব না, আমি আসলে ইনপুট ফাংশনটাকে ব্যবহার, সরি, হ্যাঁ, এই ইনপুট ফাংশনটাকে ব্যবহার এই জন্য করছি যে ও ক্যারেক্টার চাক, ঠিক আছে, আমি এই ফাঁকে আউটপুটটা আমার ঠিকঠাক হয়েছে কিনা আমি একটু দেখে নিই এর জন্য। আর এই হেডার ফাইল, সরি, এই গেট সুইচ ফাংশন ব্যবহার করতে হলে ইউ হ্যাভ টু ইউজ আ কি বলতো হেডার ফাইল, নাম হচ্ছে কনসোল ইনপুট আউটপুট। তাহলে আমরা 2টা লাইন বুঝছি, যে ওই 2টা বুঝেছি, এই 2টা বুঝেছি। ওকে, এখন দেখো আমি আসলে এই 4টা লাইনের যে ব্যাখ্যা দিব, এই 4টা লাইনের ব্যাখ্যা না, আসলে মানে এই দুইটা এই লাইনটা যে আইএনটি মেইন এইটা, আর এই লাইনটা রিটার্ন জিরো, এই 2টা লাইনের ব্যাখ্যা আমি আসলে তোমাদেরকে যতই দিই, যতই ভালো করে দিই, তোমাদের আমি 100-100 বোঝাতে পারবো না। আমি আগেই মানে আমার অপারগতা স্বীকার করছি যে এই 2টা লাইনকে আমি এখন তোমাদেরকে একদম 100-100 বুঝিয়ে দিতে পারবোই না। এটা বোঝাতে হলে তোমার অনেক জ্ঞান থাকতে হবে সি প্রোগ্রামিং ভাষা নিয়ে, যেটা তুমি আস্তে আস্তে পারবা। তো আমার সাথে যদি রেগুলার ক্লাস করো, আমি আসলে যেভাবে তোমাদেরকে শিখাবো আর কি, কোড গুলা হাতে, মানে এত ডিটেলসে তোমাদেরকে কোড বুঝাবো যে তুমি ভাই, আমি তো রান করে করে মানে সব সমস্যার সমাধান করবো, তুমি এগুলা মানে ঠোঁটস্থ হয়ে যাবে। তুমি প্রত্যেক ক্লাসে যখন প্রথমে এই লাইন এই লাইন লিখবো, বারবার লিখবো, বারবার বলতে থাকবো, তখন তুমি এমনি মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, সো তুমি তারপর, আমি তারপরে একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখো দেখো আমি তোমাদেরকে প্রথমে এই আইএনটি মেইন এটা নিয়ে একটু কথা বলি, শোনো।
আমরা যখন কোন একটা ফাংশন মেক করি, ফাংশন বানাই, একটা ফাংশন বানাই, তখন কিভাবে বানাই বলি। প্রথমে যে জিনিসটা দিতে হয় সেটা হচ্ছে ফাংশনের ডেটা টাইপ। প্রথমে যে জিনিসটা দিতে হয় সেটা হচ্ছে ফাংশনের কি বলেছে বলতো, ডেটা টাইপ। ডেটা টাইপ দিতে হয়, প্রথমে দিতে হয় ফাংশনের ডেটা টাইপ। এরপরে যেটা লিখতে হয় সেটা হচ্ছে ফাংশনের নেম। আমি এফএন লিখলাম, মানে ফাংশন নেম লিখলাম, ফাংশন নেম। এরপরে প্যারেনথেসিস শুরু, প্যারেনথেসিস শেষ, মাঝে যা থাকে সেটাকে বলা হয় প্যারামিটার। এরপরে ফাংশনের স্টেটমেন্টের শুরু, স্টেটমেন্টের শেষ। লাস্টে যেটা করতে হয়, মানে স্টেটমেন্টের যে শেষ তার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে এই ফাংশনটা তোমাকে কি রিটার্ন করবে, আর ই টি ইউ আর এন রিটার্ন করবে, সেই জিনিসটার মান লিখতে হয়। আমি একটু বুঝাই বলি। দেখো, আমরা 7 নম্বর বা 8 নম্বর ক্লাসে দেখব যে ধরো তুমি একটা গ্রেটার নামে একটা ফাংশন বানাবা বা নিজে বানাবা একটা ফাংশন। সেই জায়গায় তুমি ধরো দুইটা নাম্বার দিবা, তুমি দুইটা নাম্বার ইনপুট দিবা, ও ওখান থেকে তোমাকে রিটার্ন করে দিবে। কি রিটার্ন করে দিবে? বড় নাম্বারটা রিটার্ন করে দিবে। ধরো তুমি দুইটা সংখ্যার মধ্যে যোগ করতে চাও, তুমি দুইটা সংখ্যার মধ্যে কি করতে চাও বলো? যোগ করতে চাও। দুইটা সংখ্যার মধ্যে তুমি কি যোগ করে ফলাফল বের করতে চাও। তো তুমি কি করবা? তুমি ধরো দুইটা ইনপুটকে দিবা, ও দুইটা ইনপুটকে নিয়ে ওখান থেকে বড় যোগ করে ফলাফলটা তোমাকে রিটার্ন করে দিবে। ঠিক আছে, আশা করি আমার কথা বুঝতে পেরেছো। এখন দেখো, এখন দেখো, তো এই ফাংশন তুমি যখন ডিজাইন করবা, প্রথমে সেই ফাংশনটার ডেটা টাইপ থাকে। দেখো আমরা লিখেছি কি ইন্টিজার, ফাংশনটার ডেটা টাইপ। এরপরে যেটা লিখেছি সেটা হচ্ছে কি ফাংশনের নাম। এরপরে প্যারেনথেসিস শুরু, প্যারেনথেসিস শেষ। এর মধ্যে কি হয় জানো, তুমি যেই যেই মানগুলা তাকে দিবা, যে যে মান দিয়ে সে কি যোগ করবে, ওগুলা এখানে থাকে আর কি, বুঝছো? মূলত ধরো তোমার এখানে দুইটা এরকম হচ্ছে ইয়া থাকে, যদি তুমি দুইটা নাম্বারের মধ্যে বড় বের করো, মনে করো আইএনটি এ নামে একটা ভ্যারিয়েবল থাকে, আইএনটি বি নামে আরেকটা ভ্যারিয়েবল থাকে, আর এখান থেকে তোমাকে একটা উত্তর বের করে দেওয়া হয় আর কি। ধরো এখানে তোমার একটা কন্ডিশন দিয়ে বড় নাম্বারটা বের করে উত্তর বের করে দেওয়া হয় আর কি। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে আমরা প্রথমে যে আইএনটি লিখেছি মেইন ফাংশনের, এটা শুধু লিখেছি ফাংশন লেখার যে রুলস সেটা মেনে চলতে, যে না আমরা মানি যে ফাংশন লেখার জন্য প্রথমে তার ডেটা টাইপ দিতে হয়। তো দেখবা অনেক কলেজে এরকম আইএনটি দিবেই না, তো দেওয়াটা উচিত। কথা বুঝতে পেরেছো? এই আইএনটি দেওয়াটা উচিত। এই জন্য মানে মেন কথা হচ্ছে ফাংশনের যে স্ট্রাকচার, ফাংশন স্ট্রাকচারে প্রথমে ফাংশনের নামের আগে কি ডেটা টাইপ দেওয়া উচিত। এই জন্য আমরা মেনের আগে স্ট্রাকচার মেনটেন করতে। তাহলে আমি উত্তর যেটা বলছি, এই আইএনটি কেন দিয়েছো বলবা স্ট্রাকচার মেনটেন করতে, যে ফাংশন, একটা ফাংশন লিখলে কি তার আগে ফাংশনের নামের আগে ডেটা টাইপ দিতে হয়, ডেটা টাইপ দিতে হয়। ওই ডেটা টাইপ দেয়া লাগে বলে আমরা দিছি, আর কোনো কারণ নেই। বুঝতে পেরেছো? তাহলে এখানে এই জন্য আমরা ইন্টিজার দিই আর কি। ওকে, এখন দেখো মেইন ফাংশনটা কি জন্য প্রোগ্রামে ভাইয়া। আমি যদি তোমাকে বলি যে তোমার ফোনে, তুমি ধরো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করো, আমি যদি বলি অ্যান্ড্রয়েডটা তোমার ফোনে কি করে, তুমি কি উত্তর দিবা? তুমি অনেক সময় অনেকক্ষণ ভাববা, ভেবে তো এরকম কোনো সদুত্তর দিতে পারবে না। আসলে অ্যান্ড্রয়েডটা তোমাকে একটা প্ল্যাটফর্ম, তোমাকে এখানে বিভিন্ন ফাংশন তোমাকে চালিয়ে দিচ্ছে। যেমন তুমি আগে তো এগুলোকে ফাংশনই বলতে, এখন তো তুমি অ্যাপস বলো। আগে তোমরা ফোনে বলতে এই তোর ফোনে কি কি ফাংশন আছে, তুমি তুমি বলতা যে, কেউ বলতো যে সেটিংস আছে, কেউ বলতো মিউজিক আছে, কেউ বলতো যে গেম আছে, এই হ্যান ত্যান, এগুলো একটা কি ফাংশন। তো তুমি বিভিন্ন ফাংশন তোমার প্রোগ্রামে চালানোর জন্য মেইন ফাংশনটা তোমার প্রোগ্রামে একটা অতীব গুরুত্বপূর্ণ একটা ফাংশন। তাহলে তোমাকে সবার মানে যেই প্রোগ্রামে লিখো সব প্রোগ্রামে কি মেইন ফাংশন থাকবে। এটা অনেকটা ওই অ্যান্ড্রয়েড এর মতো। তাহলে এখানে কি মেইন ফাংশনটা তুমি দিবা। তাহলে আমাদের মেইন ফাংশনটাকে বাধ্যতামূলক একটা ব্যবহার করা একটা ফাংশন। এই মেইন ফাংশনের মধ্যে, এই যে মেইন ফাংশনের মধ্যে তোমার যাই করতে হয় সেটা তুমি এখানে করবা আর কি। তাহলে প্রথমে আইএনটি ক্যান দিলাম, আইএনটি দিলাম স্ট্রাকচার মেনটেন করতে, দেন মেইন ক্যান লিখছি। ভাই আমার প্রোগ্রামে মেইন ফাংশন লাগবে, মেইন ফাংশনের মধ্যেই এই প্রিন্টএফ ফাংশন, স্ক্যানএফ ফাংশন, ভুং চুং যা যা করো সব তোমার এই মেইন ফাংশনের মধ্যে থাকবে। এরপরে আমাদের এই ফাংশনে প্যারেনথেসিস শুরু হয়, প্যারেনথেসিস শেষ হয়, আমরাও করেছি। কিন্তু আমরা কিন্তু মাঝে কোনো কিছু পাস করি নাই, আমরা মাঝে কোনো কিছু পাঠাইনি ভাইয়া। মেইন ফাংশনে তো আর আমি কিছু এমন না যে কোনো দুইটা মান দিব সেখান থেকে বড়টা বের করে দিবে, মেইন ফাংশন তো এর জন্য নাই।
তোমার অ্যান্ড্রয়েড যেমন নিজে ওইভাবে কিছু করে না, ওদেরকে চালায়, সেরকম মেইন ফাংশনে তোমার আসলে এখানে কোনো প্যারামিটার পাস হবে না। কি পাস হবে না বলো? কোনো প্যারামিটার পাস হবে না। এই জন্য মাঝে সবসময় এখানে কি থাকে? ফাঁকা থাকে। তাহলে আরেকবার আমি এইটা 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 আর এটার কথা বলি, ভালোভাবে শুনো। প্রথম কথা হচ্ছে আইএনটি কেন দিছি? উত্তর হচ্ছে ফাংশন যদি লিখতে হয় তাহলে তার ডেটা টাইপ প্রথমে দেওয়া উচিত, এই জন্য আমরা লিখেছি আইএনটি। এরপরে কথা হচ্ছে মেইন ফাংশনের দরকার কি? একটা প্রোগ্রামে অন্যান্য বিভিন্ন ফাংশন চালানোর জন্য মেইন ফাংশন লাগে। মেইন ফাংশনের মধ্যে অন্যান্য ফাংশন গুলো থাকে আর কি, এই জন্য মেইন ফাংশন লাগবে। এরপরে আমরা কি করেছি, একটা ফাংশনের পরে এরকম প্যারেনথেসিস শুরু হয়, প্যারেনথেসিস শেষ হয়, আর তার মধ্যে প্যারামিটার পাস হয়। তো আমরা এই জন্য প্যারেনথেসিস শুরু করে শেষ করছি, কিন্তু মাঝে আর কোনো প্যারামিটার দিই নাই। প্যারামিটার দিই নাই কেন? প্যারামিটার কই থাকে? ধরো তুমি দুইটা নাম্বারের মধ্যে বড় বের করতে চাও, তাহলে ওই দুইটা নাম্বার নেয়ার জন্য পাত্র থাকে আর কি এই দুই জায়গায়। এখন মেইন ফাংশন ওইরকম করে কাউকে বড় ছোট বের করতে আসে নাই। মেইন ফাংশন শুধু বিভিন্ন ফাংশন চালাইতে আসে, এই জন্য ওর মাঝে কোনো কিছু আসলে কি থাকে না। এই জন্য সবসময় মেইন ফাংশন ওখানে দেখবা ফাঁকা থাকে। এখন এইটা কি আর এইটা কি? এইটা হচ্ছে তোমার মেইন ফাংশনের স্টেটমেন্টের শুরু। মেইন ফাংশনের স্টেটমেন্ট, যে মেইন ফাংশনের মধ্যে কি কি থাকবে না থাকবে সেটা শুরু মিন করে হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটটা। আর এই মেইন ফাংশনের মধ্যে সবকিছু দেয়া হয়ে গেছে, এটা মিন করে হচ্ছে কি এই সেকেন্ড ব্র্যাকেটটা। এই জন্য আমরা মেইন ফাংশনের এই যে লাইনটার পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করেছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করেছি। রিটার্ন জিরো বললে তো অবাক হয়ে যাবে। শোনো তারপরে বলি। দেখো, নর্মালি তো একটা ফাংশন কিছু রিটার্ন করে, যেমন এই যে দুইটা নাম্বারের মধ্যে বড় বড় বের করার একটা ফাংশন, সে লাস্ট অফ অল বড় নাম্বারটাকে রিটার্ন করে দিবে। কিন্তু মেইন বাবা কোনো কিছু রিটার্ন করবে না, কেননা মেইন ফাংশনে তুমি কোনো কিছু পাসই করো নাই, সে তো ক্যালকুলেট কাকে করবে? তার তো কোনো ক্যালকুলেশনের কিছু নেই, তার এখানে কোনো কোনো মানও আসে নাই, সে এখান থেকে কোনো কিছু কি করবে না বলো তো? সেখান থেকে কোনো কিছু ক্যালকুলেট করে তোমাকে কিছু রিটার্নও করবে না। কিন্তু রিটার্ন জিরো আবার কেন আসছে? চলো, এই যে সি ভাষার যে কোড, এটা কি তোমার হচ্ছে কম্পিউটারের ভাষা বলে তোমার মনে হয়? কম্পিউটার তো বুঝে শুধু শূন্য আর এক। কম্পিউটার কি বুঝে? শুধু বুঝে শূন্য আর এক। এখন শূন্য একে তো তুমি লিখতে পারবে না সবকিছু। শূন্য মানে কয়টা কি লিখবা তুমি? তুমি যোগের জন্য কিভাবে লিখবা, গুণের জন্য, দুইটা সংখ্যার মধ্যে এত শূন্য দিয়ে লেখা তো সম্ভব না। এজন্য আমরা দেখো একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সি প্রোগ্রামিং ভাষাটা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এরকম একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে আমরা কোড করেছি। এখন কম্পাইলার নামে একটা অনুবাদক আছে। কম্পাইলার নাম কি বলেছি? কম্পাইলার। এই কম্পাইলার অনুবাদকটা যখন এই সি ভাষার লেখা কোডকে ওই শূন্য ওয়ানে কনভার্ট করবে, এটা সি ভাষার লেখা কোড, এটাকে যখন কিসে কনভার্ট করবে? শূন্য ওয়ানে। ও প্রথমে যখন এখানে আইএনটি পাইলা, তুমি তো দিলে স্ট্রাকচার মেনটেন করতে, কিন্তু ও তো এখানে একটা ফাংশনের ডেটা টাইপ পেলো ইন্টিজার। ও যখন এখানে ইন্টিজার পেয়ে গেছে, ওর তখন থেকে একটা এক্সপেকটেশন ক্রিয়েট হবে যে এই মেইন ফাংশন বুঝি আমাকে একটা ইন্টিজার টাইপের মান লাস্ট রিটার্ন করবে। আমি আবারও বলি, নর্মালি এই ফাংশনের শুরুতে যে ডেটা টাইপ দেওয়া হয় না, এই ডেটা টাইপ দেখে তোমার অনুবাদক মানে তার মনস্থির করে যে এই ফাংশনটা কি রিটার্ন করবে। এই ফাংশনটা এ মনে করে কি ইন্টিজার রিটার্ন করবে, কিন্তু মেইন ফাংশন তোমাকে আসলে কিছু রিটার্নই করবে না। এখানে তো কোনো মানই নাই যে তোমাকে কিছু রিটার্ন করবে। এখন কথা হচ্ছে ওই কম্পাইলারে বুঝ দেওয়ার জন্য আমরা লাস্ট রিটার্ন জিরো লিখি। এই রিটার্ন জিরো করে কম্পাইলার বুঝে যে হ্যাঁ, এই মেইন ফাংশনটা আমাকে একটা শূন্য রিটার্ন করে দিছে, তার মানে আমি আমার এই মেইন ফাংশনটা পড়াটা শেষ। মেন কথা হচ্ছে এই প্রোগ্রামটা ওয়েল এক্সিকিউটেড, মানে এই প্রোগ্রামটা সব লাইন পড়া হয়ে গেছে, এটা মিন করে রিটার্ন জিরো। আমি আরেকটা বার বলি রিটার্ন জিরো, দেন আমি আবার মেন নিয়ে কথা বলবো, আমি সবকিছু নিয়ে আবার কথা বলবো, ঠিক আছে? তুমি খালি আমার কথাগুলো একটু শুনতে থাকো। আমি যে কথাটা বললাম, আমি যে কথাটা আমি যে কথাটা বললাম সেটা হচ্ছে আমাদের মেইন ফাংশন। এই জায়গায় মেইন ফাংশনের কোনো কি নাই? প্যারামিটার নাই, কোনো প্যারামিটার নেই যে ওর মধ্যে কিছু মান যে ওখান থেকে ক্যালকুলেশন করে তোমাকে যে একটা উত্তর দেবে, এরকম কোনো কিছুই এর মধ্যে নাই। মেইন ফাংশনের মধ্যে কিছুই নাই। তো সে আসলে কোনো কিছু রিটার্ন করবে না। রিটার্ন করবে এই ফাংশনটা, কেননা তার এখানে দুইটা ভ্যারিয়েবল আছে, সে ক্যালকুলেশনের পরে কিছু একটা রিটার্ন করবে। কিন্তু মেইন ফাংশন তো কিছু রিটার্ন করবে না, কিন্তু তারপরে রিটার্ন জিরো কেন দিছো?
রিটার্ন জিরো না, তুমি রিটার্ন যা মন চাই লিখো, সবাই রিটার্ন জিরো লিখি, তাই তাই লিখছি আর কি। কথা হচ্ছে যখন এই ফাংশনের শুরুতে, মেইন ফাংশনের শুরুতে ডেটা টাইপ লিখলা, আইএনটি লিখলা, এই আইএনটি লেখার কারণে তোমার যে কম্পাইলার, যে এই এই প্রোগ্রামটাকে যে অনুবাদ করবে, সেই কম্পাইলার একটা এক্সপেকটেশন ক্রিয়েট হয় যে এই ফাংশনটা, সরি, এই মেইন ফাংশনটা আমাকে একটা ইন্টিজার টাইপের মান দিবে, একটা ইন্টিজার টাইপের মান দিবে, এরকম একটা তার কি ক্রিয়েট হয়, এক্সপেকটেশন ক্রিয়েট হয়। কিন্তু আসলে তো মেইন কিছু দিবে না, এই ওই যে কম্পাইলার তারে বুঝ দেওয়ার জন্য লাস্টে আমরা রিটার্ন জিরো লিখি। এই রিটার্ন জিরো যখন পড়ে ফেললো না, ও বুঝে এই যে আমাকে একটা কি শূন্য কিন্তু একটা ইন্টিজার টাইপের মান না, মানে ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা আর কি, এই যে আমাকে একটা পূর্ণ সংখ্যা দিয়ে দিছে, তার মানে আমি যে কোড পড়তে এসেছি আমার কোড পড়াটা শেষ, এই জন্য লাস্টে রিটার্ন জিরো দেওয়া হয়। ওকে, আমি আরেকটা বার তোমাদেরকে সবগুলা লাইন বলি, তোমরা আমাকে বললো যে কোনটা আমি আবার রিপিট করবো, আমি সেটা আবার রিপিট করবো, কোনো সমস্যা নেই। তবে আমি যতই বোঝাই, তুমি এইখানে এই আইএনটি, তারপরে এই যে এর মাঝে প্যারামিটার কেন নাই, এই যে রিটার্ন জিরো, এটা তুমি আসলে খুব ক্লিয়ারলি এখন বুঝতে পারবে না যতদিন না তুমি এই সি প্রোগ্রামিং এর সাথে অনেক জড়িত হচ্ছ। প্রথমে এই যে প্রিন্টএফ যে লাইনটা দেখছো, প্রিন্টএফ লাইনটা আমরা যে ব্যবহার করেছি, প্রিন্টএফ কি করে, প্রিন্টএফ কোনো কিছু প্রদর্শন করে। কখন প্রদর্শন করবা, তুমি যে ধরো আগামী ক্লাসে দুইটা সংখ্যার মধ্যে গুণ করলা, গুণ করে একটা ফলাফল পাবা, এই ফলাফলটা শো করতে হবে না, শো করতে গিয়ে প্রিন্টএফ লাগবে। তুমি ধরো একটা বর্গের ক্ষেত্রফল বের করলা, তো বর্গের ক্ষেত্রফল বের করলে কি এটা তুমি বের করে উত্তর বলবা না, এই যে এটা বর্গের ক্ষেত্রফল, তো বলার জন্য তোমার কি প্রিন্টএফ ফাংশন লাগবে। এই প্রিন্টএফ ফাংশনটা প্রোগ্রামে ব্যবহার করলাম। প্রিন্টএফ ফাংশনের এটাকে প্যারেনথিসিস বলেছি, প্যারেনথিসিস শুরু প্যারেনথিসিস শেষ, এর মাঝে ডাবল কোটেশন শুরু ডাবল কোটেশন শেষ, এর মধ্যে যা থাকে সেটা প্রিন্ট করাটা প্রিন্টএফ এর কাজ। এখন এই প্রিন্টএফ ফাংশনটা তুমি যদি তোমার প্রোগ্রামে, প্রিন্টএফ ফাংশনে তুমি যদি কি করো, প্রিন্টএফ ফাংশনে, সরি, প্রিন্টএফ ফাংশনকে তুমি যদি প্রোগ্রামে ব্যবহার করতে চাও, তাহলে তোমাকে একটা হেডার ফাইল প্রোগ্রামে সংযুক্ত করতে হবে, নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট। এই জন্য ফার্স্ট লাইনে আমরা হ্যাশ ইনক্লুড stdio লিখেছি, এটা একটা হেডার ফাইল। আমাদের stdioটাকে একটা হেডার ফাইল, এটাকে প্রোগ্রামে সংযুক্ত করেছি, আমরা প্রিন্টএফ ব্যবহার করব তাই। এরপরে গেট সুইচ কেন ব্যবহার করছি, গেট সুইচ ব্যবহার করার পেছনে কারণ ছিল যে আমরা আমাদের এই যে আউটপুটটুকু, এটাকে আমরা দেখতে চাই, মন ভরে দেখতে চাই। বন্ধ হয়ে গেছে, আমরা আউটপুটটা কি মন ভরে দেখতে চাই। এখন মন ভরে দেখবা, তো মন ভরে দেখতে কি এটা কি, এটা হোল্ড হয়ে থাকতে হবে না, কিন্তু দেখা যায় যে নর্মালি এটা এসেই চলে যাচ্ছে। আমি একটু পরে তোমাকে দেখাবো যে এসেই চলে যাবে, কিন্তু তুমি দেখবা যে না আমি এটা দেখতে চাই। তো এই দেখার জন্য তুমি একটা ফাংশন ইউজ করছো, নাম হচ্ছে গেট সুইচ। ও কি করে, একটা ক্যারেক্টার ইনপুট নেয়, তো ক্যারেক্টার ইনপুটের সাথে তুমি আবার ভাবতেছো যে ক্যারেক্টার ইনপুট নিবে, এই ক্যারেক্টার ইনপুটের সাথে আমার এই স্ক্রিন হোল্ডের কি সম্পর্ক, সম্পর্ক এই জায়গায় যে ক্যারেক্টার হোল্ডের মানে একটা ইনপুট নেওয়ার জন্য তাকে এরকম করে বিপ বিপ করা লাগে যে মান দাও মান দাও মান দাও, এমন করে। তো ওরে ওই মানে মান দেওয়ার নাম করে ওরে ব্যবহার করে আমি কি ওই ফাঁকে আমরা কি আউটপুটটা দেব, ও তো মান চাচ্ছে, মান চাচ্ছে মানে মেন কথা হচ্ছে তুমি ভাবো, আমি একটু পচা কথা বলি, পচা কথা ভালো মনে থাকে। ধরো তুমি হচ্ছে বললা যে আমার তো ওর সাথে একটু দেখা করতে হবে, ওর একটু পাঠাও, ও যেন ওর সাথে একটু কথা বলে। তো এই বলে তুমি ধরো একজনকে বললে যা তো ওকে একটু ডেকে নিয়ে, তো তোমার ডাকতে আসে, তুমি কি এই তোমার ডাকতে আসে, এই ফাঁকে কি তার একটু দেখে ফেললা। ব্যাপারটা এরকম যে একটা মান ইনপুট নেওয়ার ছলে তুমি কি আউটপুটটা দেখে ফেললা আর কি। তো এই গেট সুইচ এই জন্যই ব্যবহার করে, বুঝছো। এই গেট সুইচ ব্যবহার যদি করতে চাও, ইউ হ্যাভ টু ইউজ আ হেডার ফাইল, নাম হচ্ছে কি কনসোল ইনপুট আউটপুট। তাহলে এই দুইটা হেডার ফাইল ব্যবহার করেছি প্রিন্টএফ আর হচ্ছে গেট সুইচ এর জন্য। এখন দেখো আমরা প্রথমে আইএনটি কেন লিখেছি, ফাংশন, মেইন ফাংশন যখন ডিজাইন করবা, মানে একটা এটা এখানে কিন্তু কোনো ফাংশন ডিজাইন হয়নি, এখানে ডিরেক্ট ফাংশন ব্যবহার করেছি, বুঝছো। প্রিন্টএফ আর প্রিন্টএফ আর গেট সুইচ ফাংশনটা আমরা ডিরেক্ট ইউজ করেছি, কিন্তু মেইন ফাংশনটা আমরা এখানে ডিজাইন করেছি। একটা ফাংশন ডিজাইন করতে হলে প্রথমে ডেটা টাইপ লিখতে হয়, এই জন্য লিখেছি আইএনটি। দেন ফাংশনের নাম লিখেছি মেইন। ওয়াই মেইন, মেইন একটা ইসেনশিয়াল ফাংশন, তোমার প্রোগ্রামে মেইন ফাংশন ছাড়া প্রোগ্রাম চলবে না, মেইন ফাংশন লাগবে, এই জন্য মেইন ফাংশন। দেন ফাংশনে আমাদের এখানে প্যারেন্থেসিস থাকে, আমি মেইন ফাংশনে প্যারেন্থেসিস দিছি। দেন মেইন ফাংশনে প্যারেন্থেসিস কি করছি, শেষ করছি। মাঝে কেন কিছু নেই,
মেন ফাংশন তো আর ভাই তোমার কোনো কিছু করে দিতে আসে নাই। মেন ফাংশন কি তোমার 2টা নাম্বার দিলে বড় বের করে দিবে? না, মেন ফাংশন এসব করতে আসে নাই। মেন ফাংশন আসছে তোমার অন্যান্য ফাংশনকে ব্যবহার মানে চালানোর জন্য সাহায্য করবে। তো এই জন্য মেইন ফাংশনের এখানে কোনো কিছু মাঝে কিছু থাকে না। আর মেইন ফাংশনের মাঝে কিছু থাকে না, সেই জন্য লাস্টে কিছু রিটার্নও করে না। কিন্তু তারপরেও রিটার্ন জিরো কেন লিখছি, রিটার্ন কেন একটা ইন্টিজার মান লিখছি, কারণ হচ্ছে আমি যে প্রথমে আইএনটি লিখছিলাম, এই জন্য আমাদের যে কোডের কম্পাইলার যে আমার এই কোডগুলোকে শূন্য মানে কনভার্ট করে দিবে, ও কি ওর এখান থেকে একটা এক্সপেকটেশন ক্রিয়েট হয়েছে যে আমাকে একটা রিটার্ন, একটা কি ইন্টিজার মান সে রিটার্ন করবে, আমি তারপরে বুঝবো যে আমার এই কোডটা পড়া শেষ। বুঝো, তোমার এখান থেকে কি আশা তৈরি হয়েছে যে তুমি এই ফাংশন থেকে একটা ইন্টিজার মান পাবা, এই জন্য তো এখানে ফাংশনের ডেটা টাইপ দিয়েছে ইন্টিজার। কিন্তু তোমার তো আসলে কিছু পাওয়া, তুমি তো কিছু দিবে না, মেন ফাংশন তোমার দিবে না, তারপরে আমরা জোর করে লাগছে রিটার্ন জিরো লিখে দিছি এই কারণে যেন আমার ওই কম্পাইলার সে যেন বুঝে যে তার যে চাওয়াটা সেটা এখানে পূর্ণ হয়ে গেল, ভাই তুমি এখন আপাতত তোমাকে সালাম জানিয়ে দিলাম, তোমার অনুবাদ করা শেষ। তো মেন কথা এই রিটার্ন জিরো লেখা হয় তার অনুবাদটা শেষ হওয়া বা মানে প্রোগ্রামটা এক্সিকিউট এক্সিকিউট করা মানে কি? মানে পড়া শেষ হয়, এটার জন্য লাস্ট রিটার্ন জিরো লেখা হয়। আর এটা হচ্ছে মেইন ফাংশনের স্টেটমেন্টের শুরু, স্টেটমেন্টের শেষ। আমি এখন এই কোডটাকে তোমাদের একটু রান করে দেখাতে চাই, এই কোডটাকে আমি একটু রান করে দেখাতে চাই যেন তোমরা ভালোভাবে বুঝতে পারো। ঠিক আছে? আর চ্যাপ্টার 5টা যাদের কাছে টাফ লাগছে, এটা টাফ লাগারই একটা চ্যাপ্টার। তবে আমি কথা দিতে পারি, তুমি যদি আগামী ক্লাসটা করো, ঠিক আছে, তুমি যদি আগামী ক্লাসটা করো তাহলে তোমার কাছে আর টাফ লাগবে না। কারণ আমি এটা তো আর একদিন পড়াচ্ছি না, আমি অনেক দিন ধরে পড়াচ্ছি। আমি জানি যে অনেক টাফ লাগে, কিন্তু আমি এটাও জানি যে সেকেন্ড ক্লাসটা করার পরে আবার সব টাফ নীল হয়ে যায় আর কি। যাই হোক, আমি কোড ব্লকসে গেলাম, নামাজে যেতে হবে, 8টায় নামাজ, এই জন্য আমি কোড ব্লকসটা ইনস্টলটা আর এই ক্লাসে দেখাচ্ছি না। এটা হচ্ছে আমাদের কোড ব্লকস। আমি দেখো প্রথমে ফাইলে যে একটা নিউ এমটি ফাইল ক্রিয়েট করছি, ফাইলে যে নিউ এমটি ফাইল, মোবাইলেও করা যায়। মোবাইলে কিভাবে করা যায় এটার জন্য আমি একটা টিউটোরিয়াল বানিয়ে তোমাদেরকে পাঠিয়ে দিব। তাহলে ফাইলে যে নিউ একটা এমটি ফাইল আনছি আর কি, দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করা যাবে বা এখান থেকেও সেভ করার অপশন আছে, আমি সেভ এজে গেলাম। তো আমি একটা উল্টাপাল্টা নাম দিয়ে দিয়ে সেভ করে ফেললাম। এখন দেখো আমি কোড লিখছি, তোমাদের তো মনে আছে যে আমি কোডটা কেমনে লিখছিলাম। প্রথমে দিলাম হ্যাশ ইনক্লুড, সবাই কথা বলো মুখে মুখে, হ্যাশ ইনক্লুড। এই হ্যাশ ইনক্লুড লেখার পরে আমরা অ্যাঙ্গুলার ব্র্যাকেট শুরু করে লিখেছি stdio.h। তাহলে বুঝছো এই লাইনটা কেন লিখেছি? উত্তর হচ্ছে প্রিন্টএফ ফাংশন ব্যবহার তো করবো তাই। আমি এটাকে ডুপ্লিকেট করে নিচে আর একটা করে নিলাম, কারণ এখানে আমি এখন লিখবো কনসোল ইনপুট আউটপুট। যদি বলি কনসোল ইনপুট আউটপুট ফাংশনটা কেন ব্যবহার করেছি, উত্তর হচ্ছে আমি যে এই প্রোগ্রামে গেট সুইচ ফাংশনটা ব্যবহার করবো এইটার জন্য আর কি। ঠিক আছে, ওকে। এখন আমি মেইন ফাংশন ডিজাইন করছি, আমি লিখেছি আইএনটি মেইন। আইএনটি কেন লিখেছি? একটা ফাংশন লিখতে হলে তার ডেটা টাইপ লিখতে হয় তাই। এই মেইন কেন লিখেছি? একটা মেইন ফাংশন প্রোগ্রামে লাগবে। এখন ফাংশনের পরে থাকে তার কি, প্যারেন্থেসিস শুরু প্যারেন্থেসিস শেষ দিয়েছি। মাঝে কোনো কি নাই বলো? প্যারামিটার নাই। এখন দেখো আমরা যেটা করলাম সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ। এটা আসলে সেকেন্ড ব্র্যাকেট না বলে বলো যে মেইন ফাংশনের স্টেটমেন্টের শুরু, স্টেটমেন্টের শুরু, মেইন ফাংশনের স্টেটমেন্টের শুরু, এটা হচ্ছে স্টেটমেন্টের শেষ। একদম লাস্ট স্টেটমেন্ট সবসময় হবে রিটার্ন জিরো, সবসময় লাস্ট স্টেটমেন্ট রিটার্ন জিরো। তার আগের স্টেটমেন্ট হচ্ছে আমরা ওই স্টেটমেন্ট, হ্যাঁ বলাই যায়, তার আগে হচ্ছে গেট সুইচ, আমি যেন কনসোলটাকে হোল্ড করতে পারি। আর এর আগে আমরা কি করলাম, প্রিন্টএফ ফাংশনটা ব্যবহার করলাম, প্রিন্টএফ। এই প্রিন্টএফ এর মধ্যে আমি লিখেছি ধরো হ্যালো ওয়ার্ল্ড, কি লিখেছি? হ্যালো ওয়ার্ল্ড লিখেছি। ঠিক আছে, এখন দেখো এই যে প্রোগ্রামটা রান করার সুযোগ আছে, এই যে রান করলাম, এটা দিয়ে রান করার পরে দেখো এই যে হ্যালো ওয়ার্ল্ড আসছে, দেখছো হ্যালো ওয়ার্ল্ড আসছে, দেখছো হ্যালো ওয়ার্ল্ড আসছে। দেন এই যে বিপ বিপ করছে, ও আসলে কি বিপ বিপ কেন করছে বলো? ও আসলে মান চাচ্ছে। কি মান কি চাচ্ছে? এই দেখো গেট সুইচ ব্যবহার করছে না, এই জন্য মান চাচ্ছে, না হলে নর্মালি এটা ভ্যানিশ হয়ে যেত, নর্মালি কি ভ্যানিশ হয়ে যেত। এখন দেখো তোমরা অনেকে হয়তো কোড ব্লক ইউজ করবা, দেখা যাবে যে তুমি এই গেট সুইচ দিবা না, তুমি হচ্ছে গেট সুইচ না দেওয়ার কারণে এটাও দিবা না, তো দেখা যাবে তাও কোনো সমস্যা হচ্ছে না, তোমার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে। হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হওয়ার পরে দেখো প্রসেস রিটার্ন, তারপরে হচ্ছে এক্সিকিউশন টাইম, প্রেস এনি কি টু কন্টিনিউ, দেন বিপ বিপ করছে। এখন তোমার মনে প্রশ্ন জাগে যে এগুলা কই থেকে আসলো ভাই?
আসলে এগুলা কোড ব্লকস করে রাখছে তোমার জন্য, বুঝছো? কোড ব্লকস করে রাখছে যেন স্ক্রিনটা নর্মালি হোল্ড হয়। আসলে তো হোল্ড হয় না। এই দেখো, ধরো এই প্রোগ্রামটাকে তুমি, মানে এটা তো কোড ব্লকস দেয়, কোড ব্লকস ছাড়া যদি, এটা আমার ফাইলটা হচ্ছে এটা, দেখো এটাকে যদি তুমি অন করো, তুমি আউটপুট দেখতে চাই, দেখো আমি এখানে ক্লিক করলাম, বিশ্বাস করো এই দেখো এই জায়গায় দেখবে এসে চলে যাচ্ছে, এতটা দ্রুত এসে চলে যায়। দেখো আমি কিন্তু অন করতেছি, কিন্তু বিশ্বাস করো এই হ্যালো ওয়ার্ল্ড দেখে চলে যাচ্ছে। এই হ্যালো ওয়ার্ল্ড দেখে যেন চলে না যায়। এখানে তো আর সমস্যা নেই। এখানে কেন সমস্যা নেই? কারণ এটা তো কোড ব্লকস। কোড ব্লকস তোমার এই নিজে নিজে এই প্রসেস রিটার্ন, এক্সিকিউশন টাইম, এসব কোড নিজেরা করে রাখছে যেন মানুষজনকে তার আউটপুটটা ঠিকভাবে দেখাতে পারে। কিন্তু কোড ব্লকস দিয়ে তো করলে হবে না, তোমাকে তো নর্মালি এটার আউটপুট দেখতে হবে। এই জন্য আমরা আসলে কি করি, এই জন্য আমরা হচ্ছে এই যে কনসোল ইনপুট ব্যবহার করি, গেট সিট ব্যবহার করি। তাহলে দেখা যায় যে কোড ব্লকস ব্যতীত তুমি এটার আউটপুট দেখতে পারবে। এখন এটা আমি যদি এখন সেভ করি এখান থেকে, তুমি এখন দেখতে পারবে, এখান থেকে দেখো এখন আউটপুট দেখবো, দেখো আউটপুট আসছে, বুঝতে পেরেছো? এখন আউটপুট আসছে, দেখো এখানে আউটপুট এখন আসছে। কিন্তু যদি তুমি দেখো, আবার দেখো এখানে আউটপুটটা এখন আসছে, দেখছো আউটপুট আসছে। কিন্তু তুমি যদি কোড ব্লকস, সরি, তুমি যদি গেট সিরিজ না দিতা তাহলে হইতো না। আর একটা কথা বলি, কোড ব্লকস এর জন্য বাচ্চারা, কোড ব্লকস এর জন্য তো এই দুইটা লাইনও দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, তারপরে এইটাও দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, এই দুইটা লাইনের কোনোটাই দেওয়ার কথা ছিল না। এখন আমি তো চাইলে বলতে পারতাম ওগুলো সব মুখস্থ, খালি এই যে মেইন ফাংশন শুরু, এখানে খালি এটা দেখো, এখানে প্রোগ্রাম রান করলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে, দেখছো? তারপরে এগুলা বললে হবে না। প্রত্যেক ক্লাসে আমি যখন এগুলা ব্যাখ্যা করতে থাকবো তখন তোমাদের কাছে আসলে খুব একটা কঠিন লাগবে না, ঠিক আছে? খুব একটা কঠিন লাগবে না। ওকে, ওকে, ক্লাসটা এই পর্যন্তই থাক। আগামী ক্লাসটা তোমাদের ইনশাল্লাহ অনেক ভালো লাগবে, কেননা আগামী ক্লাসে আমি তোমাদেরকে যখন আরো কিছু সমস্যার সমাধান করে দিব, তখন থেকে তোমরা সব বুঝতে পারবে। ওকে, আসসালামু আলাইকুম।